একাডেমির ক্ষমতা ও দায়িত্ব সংক্রান্ত 7 নম্বর ধারার 15টি উপধারাগুলোর অস্পষ্টতা, সীমাবদ্ধতা ও অপপ্রয়োগে বিগত সকল শাসনামলেই লক্ষ্য করা গেছে। ফলে পদলেহী শিল্পীদের দ্বারা সরকারি শিল্পকর্ম যাচ্ছে তাই ভাবে সৃষ্টি করে একাডেমি একটি অনুগত ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অতএব 2024-এর রক্তস্নাত জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানোত্তর এই সময়কে একদিকে সম্ভাবনাময়, অন্যদিকে এক ক্রান্তিক ক্ষণ রূপে বিবেচনা করা যায়। এমন একটি সময়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান আইন 4 থেকে 13 নম্বর ধারা পর্যন্ত স্থগিত বা বাতিল করার প্রয়োজনীয়তার দিকে আমি সবিশেষ দৃষ্টি আকর্ষণ করেছি এবং করা যায়। তাই একাডেমির ভিশনকে পুনরায় নির্ণয় করার প্রয়োজনীয়তা এখন এই নতুন সময়ের নতুন দাবিতে পরিণত হয়েছে। কিছুদিন আগে যেমন প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠকেও সকল সংস্কার পরিকল্পনা এবং তা বাস্তবায়নের তাগিদ লক্ষ্য করা গেছে। প্রধান উপদেষ্টা এবং ছাত্র নাগরিক সমাজের তাগিদ, সেই সব তাগিদ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন রূপকল্প নির্ণয় করার বিশেষ প্রয়োজনীয়তা দেখা গিয়েছে। বাংলাদেশ এখন সেই রূপকল্পটা কি, আপনি একটু সরেন ক্যামেরাটা প্লিজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি হবে বিবিধ সংস্কৃতির হাজার মালভূমি দিয়ে গঠিত সৃষ্টি কৃষ্টির এক যৌথ জমিন। এক জাতি, এক রাষ্ট্র, এক নেতা, এক ভাষা, এক ধর্ম ও এক মতাদর্শ ভিত্তিক সাংস্কৃতিক চর্চাকে একাডেমি সর্বদা না বলবে, বরং বহু জাতি, বহু ভাষা, বহু ধর্ম, বহু ভাবাদর্শ ভিত্তিক সৃষ্টি সৌন্দর্য আনন্দের এক সংলাপাত্মক জনগণতান্ত্রিক শিল্প পরিসর রূপে গড়ে উঠবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দেশজ সংস্কৃতি ও বিশ্ব সংস্কৃতির যোগ সাধন করে একাডেমি এক নতুন দিনের সাংস্কৃতিক অনুশীলনের সেতুবন্ধন ঘটাবে। সংস্কৃতি কেবল আনন্দ বিনোদনের ক্ষেত্র নয়, সংস্কৃতি হলো সেই নান্দনিক ক্রিয়া যার মাধ্যমে রাষ্ট্রের অন্তর্গত সকল নাগরিক সম্মিলিত জীবনী শক্তির পরিচয় প্রতিফলিত হয়। গত বিপ্লবে, ছাত্র জনতার বিপ্লবে এটাই প্রতিফলিত হয়েছে, বাঙালি জাতির যে আসল শক্তি পরিচয়। সাংস্কৃতিক চর্চায় জাতীয় জীবনের প্রাণ স্পন্দন উপলব্ধি করা যায়, কেননা সংস্কৃতি জীবনের অর্থ নির্মাণ করে। জীবনের বিকাশ ও রাষ্ট্রের গঠনের ক্ষেত্রে সংস্কৃতি মানব জীবনের একেবারে কেন্দ্রে থাকে, কারণ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের বিকাশ, উৎকর্ষে, সৃজনে, গঠনের, রূপান্তরে, সমৃদ্ধিতে সংস্কৃতি মানুষকে উদ্বুদ্ধ করে, সঞ্জীবনী ভূমিকা পালন করে। এখানে দুটো দৃষ্টান্ত প্রাসঙ্গিক। সৌদির নৃত্য আপনার কেউ কেউ শুনে থাকবেন। 1932 সালে রুক্মিণী দেবী, এখান থেকে সৌদির নৃত্য থেকে রুক্মিণী দেবী ভরতনাট্যমের রূপান্তর করে বিশ্বে ভারতীয় আত্মপরিচয় তুলে ধরে সাংস্কৃতিক গৌরব অর্জন করে তুলেছে। সিঙ্গাপুরে ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করার পরেও সাংস্কৃতিক আভিজাত্য সন্ধানে বহুমুখী কার্যক্রম পরিচালনা করেছে। বাংলাদেশে ইসলাম প্রশ্নে যুক্ত হয়ে দৃঢ়ভাবে বলা যায় যে ইসলামের সঙ্গে সাংস্কৃতিক চর্চার কোনো বিরোধ নাই। সেই বিরোধিতার দর্শন ও বাস্তবতার জ্ঞান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আরও সবল বেগে পরিচালিত হবে। পূর্ববর্তী রেজিমে সৃষ্ট একাডেমির প্রাতিষ্ঠানিক স্বৈরতান্ত্রিক পরিচালনা পদ্ধতি ও স্বভাবকে বদলে দিতে হবে। স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় সাংস্কৃতিক একাডেমিতে পরিণত করতে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার করতে হবে। দীর্ঘমেয়াদী একে একটি কার্যকর বহুত্ববোধক গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এই অভিলক্ষ্য নিয়ে যথাযথ পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করতে হবে। এই জন্য নীতি নির্ধারণী ও সম্মতি ও সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে। আন্তর্জাতিক বিভিন্ন দৃষ্টান্ত অনুসরণে শিল্পী, সাহিত্যিক, সংগঠক ও সাংস্কৃতিক উদ্ভাবকদের ফেলো রূপে গণ্য করে চর্চা ও গবেষণার সংশ্লেষে বাংলাদেশে শিল্পকলা একাডেমিকে যথার্থ অর্থে একাডেমি রূপে গড়ে তুলতে এই মুহূর্তে কাজ শুরু করতে হবে।
কাঠামোগত ও অবকাঠামোগত উভয় প্রকার সংস্কার ও রূপান্তরের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন করতে হবে। এই কাজের জন্য মহাপরিচালককে সহায়তা করতে প্রয়োজনীয় খণ্ডকালীন এক বা একাধিক পরামর্শক, উপদেশক, গবেষক নিয়োগ দিয়ে অতি দ্রুত একটা সংস্কার সেল গঠন করতে হবে। তাই রাষ্ট্রের রূপান্তরেও কেবল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নয়, বরং হিউম্যান ডেভেলপমেন্ট ধারণাটাকে একটি অন্যতম নীতিরূপে গণ্য করতে হবে। এই নীতি অনুযায়ী সংস্কৃতি খাতে জিডিপির কমপক্ষে 3% বরাদ্দ দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আর্থিকভাবে সক্ষম ও স্বয়ংসম্পূর্ণ করে তোলার প্রয়োজন স্বীকার করে প্রযোজ্য সমর্থন ও উদ্যোগ গ্রহণ করতে হবে। একাডেমির বাজেট বাড়িয়ে জেলা ইউনিটগুলোকে স্থানীয় সাংস্কৃতিক স্বায়ত্তশাসিত এককে পরিণত করতে নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। স্থানীয় বৈচিত্র্যময় সাংস্কৃতিক অভিব্যক্তির প্রদর্শন, পুনঃসৃজন ও উদ্ভাবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। কারণ লোকজ শিল্পী ও জনগণের পরিসর রূপে জেলা শিল্পকলা একাডেমিগুলিকে গড়ে তুলবার আর কোনো বিকল্প নাই। মুক্ত সাংস্কৃতিক চর্চায় সকল প্রকার কট্টরপন্থী, অসহিষ্ণু মতদার্শিক ও ধর্মীয় বাধা প্রতিবন্ধকতা অপসারণ ও মোকাবেলা করতে হবে। এই লক্ষ্যে রাষ্ট্রীয় নীতি ও ক্ষমতা প্রয়োগ করে সাংস্কৃতিক সুরক্ষা বলয় ও কালচারাল জাস্টিস নিশ্চিত করার সুস্পষ্ট রাষ্ট্রীয় অঙ্গীকার থাকতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা ও সরকারি যথেচ্ছাচারমূলক ইচ্ছা পূরণের তল্পিবাহক প্রতিষ্ঠানে পর্যবেসিত হবার দুষ্ট চক্র থেকে শিল্পকলা একাডেমিকে বের করে আনা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। বর্তমানে রাজনৈতিকভাবে গঠিত জনগণের সাংস্কৃতিক ইচ্ছাকে উপলব্ধি করে একাডেমিকে স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজন সর্বাত্মক জরুরি তৎপরতা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই দেশের জনগণের বহুত্ববোধক সাংস্কৃতিক ইচ্ছার কাছে দায়বদ্ধ প্রতিষ্ঠান রূপে গণ্য করতে হবে এবং এর মহাপরিচালককে সাংস্কৃতিক উপদেষ্টার নিকট দায়বদ্ধ থাকতে হবে ও জবাবদিহিতা প্রদান করতে হবে। বর্তমানে বাংলাদেশের ছাত্র জনতা সাংস্কৃতিক চিন্তা অনুযায়ী বলা যায় যে রাষ্ট্রীয় সাংস্কৃতিক আত্মপরিচয়কে শুধুমাত্র একরৈখিকভাবে কল্পনা করা যায় না। কাজেই রাষ্ট্রীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে বিশ্ব সমাজের যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যোগের সম্পর্কে আরো বলা যায়, আপনি একটু দয়া করে সরেন ওই ক্যামেরাটা, প্লিজ ওই ক্যামেরাটা একটু সরান, একটু দেখতে দেন মানুষকে, তারপরে যত সামনে চলে এসেন। দেশের সংস্কৃতির সঙ্গে অপরাপর বৈশ্বিক সংস্কৃতির সংলাপ ও সংশ্লেষ ঘটাতে হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে তাই বিশ্বযোগ ঘটাবার কালচারাল ডিপ্লোম্যাসি ও গ্লোবাল ক্রিয়েটিভিটির ভর কেন্দ্র হিসেবে ভাবতে হবে এবং একাডেমির সংস্কার। একটু পরে কথা বলেন, আমার কাছে অনেক ফোন আসছে। না না, প্লিজ প্লিজ এখন একটু কথা বলেন না, আমাকে কথাটা শেষ করতে দেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে তাই বিশ্বযোগ ঘটাবার কালচারাল ডিপ্লোম্যাসি ও গ্লোবাল ক্রিয়েটিভিটির ভর কেন্দ্র হিসেবে ভাবতে হবে এবং একাডেমির সংস্কার ও রূপান্তরের জন্য গৃহীত সকল উদ্যোগে এই ভাবনাকে বিবেচনায় রাখতে হবে। দুর্নীতির অসৎ প্রক্রিয়া অনুসন্ধান, দুর্নীতির কারণ চিহ্নিতকরণ ও নিশ্চিহ্নকরণে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই লক্ষ্যে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা ডিরেক্টর স্বল্পকালীন সময় কিংবা দীর্ঘকালীন সময় নিয়োজিত করে আর্থিক দুর্নীতির খাত ও কারণগুলো চিহ্নিত করতে হবে। সেই মোতাবেক আর্থিক সচ্ছলতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই কেবল একাডেমির নতুন অভিযাত্রা সূচনা করা সম্ভব। 21টি জেলার বা 22টা জেলার শুনছি এখন শিল্পকলা একাডেমি পুড়িয়ে দেয়া হয়েছে বা আক্রান্ত হয়েছে। সেগুলো সচল ও পুনর্গঠনের লক্ষ্যে মহাপরিচালকের জরুরি ভিজিট ও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই কাজে সর্বক্ষেত্রে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সংযুক্তি অতীব গুরুত্বপূর্ণ। এই যোগ সাধনে কি করণীয় তা সর্বাগ্রে নির্ধারণ করতে হবে। কেন্দ্রীয় শাখায় কনজারভেটরি স্থাপন করে বহুমুখী শিক্ষণ, প্রশিক্ষণ, সৃজন কর্ম দ্রুত সূচনা করে জনগণের আস্থা ফেরাতে হবে। এই স্বল্প, মধ্য, দীর্ঘকাল মেয়াদী করণীয় এই 3 কাল পর্বে আমি আরো বিস্তারিত বলবো একটু পরে। একাডেমিকে নতুন দেশের আকাঙ্ক্ষা অনুযায়ী সচল করতে বস্তুত দরকার হলে সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তর।
এই লক্ষ্য পূরণে মহাপরিচালকের দায় দায়িত্ব ক্ষমতা পদসোপান ও জবাবদিহিতা অবশ্যই পুনর্নির্ধারণ করতে হবে। ধন্যবাদ। তো এর সাথে আমি যেটা যোগ করতে চাই, যেটা আমাদের একাডেমিক স্টাফের সাথে আমরা দীর্ঘ আলোচনা করে আমিও তাদেরকে জানিয়েছি, স্বল্প মেয়াদে আমাদের লক্ষ্য তিনটা। প্রথমত, আমরা খুব পরিষ্কার করতে চাই, অ্যাডমিনিস্ট্রেশন করা যাবে না, একেবারে স্বচ্ছ, এবং সেই স্বচ্ছতার ভিত্তি হবে আমাদের বর্তমানে যে আইনটা আছে ৭৯ আইন, এবং সেই আইনটা সংস্কার করে নতুন আরেকটা আইনের ব্যাপারে আমরা কাজ করব। সেই আইনটা নিয়ে যত শীঘ্রই সম্ভব কাজ করা হবে, এবং সেই আইনের দুটো জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এখানেও বলেছি, আরেকবার বলছি, তা হচ্ছে একটা পরিষদ, একাডেমির এই যে মহাপরিচালক পরিষদের নিকট একেবারে সব রকম প্রশ্নের জবাব দিতে বাধ্য। একাডেমি কি করবে না করবে এটা মহাপরিচালকের উপর নির্ভর করে না, নির্ভর করে পরিষদের উপরে। সেই পরিষদে একেবারে আমাদের আমলাতন্ত্র থেকে বাদ দিয়ে আমরা চাইবো, আমরা প্রস্তাব করব সেখানে শিল্পীদের ব্যাপক অংশগ্রহণ থাকুক, এবং ছাত্রদের ভেতর থেকে কিংবা ইয়াঙ্গার জেনারেশনের ভেতর থেকে ব্যাপক অংশগ্রহণ থাকুক যতটা সম্ভব। আমি কিছু কিছু চিহ্নিত করেছি, আপনাদের কাছ থেকে মতামত চাইবো কারা এখানে থাকতে পারে। সেখানে সাংবাদিক থাকবে, কিন্তু পাবলিক ডোমেইনে আমাদের যত রকম চিন্তাবিদ আছেন, যত রকম সাংস্কৃতিক কর্মী আছেন, তাদের সম্মিলিত একটা ক্ষেত্র হবে এই আমাদের এই একাডেমির পরিষদ, এবং এই পরিষদই নির্ধারণ করবে একাডেমি কি করবে। এটি এককভাবে কোনো ডিজি নির্ধারণ করবে না। পরিষদের সাথে আলোচনা করতে পারে, মহাপরিচালক নিজের চিন্তা দিতে পারে, সেই চিন্তার ভেতরে আলোচনা করে সর্বময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হবে ওই আমাদের পরিষদে। আমি এটাও চাইবো যে পরিষদের যে চেয়ারম্যান সেও যেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মতো না হয়, বরং একেবারে বাংলা একাডেমির মতন হয়। বাংলা একাডেমি যেভাবে একজন খুব গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন, তাকে যেমন করে ওখানে চেয়ারম্যান করা হয়, যেমন সিরাজুল ইসলাম চৌধুরী, অন্য কেউ হতে পারে, এটা হঠাৎ মাথায় আসলো বলে বললাম, যে কেউ হতে পারেন এরকম গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিত্ব, যিনি ওটা চেয়ারম্যান হবে। ওখানে চেয়ারম্যান কোনো সেক্রেটারি কিংবা কোনো মন্ত্রী হবেন না, বাংলা একাডেমির যেরকম আইন আছে সেরকম। তো এইটা হচ্ছে প্রথম যে জায়গাটা আমরা ঠিক করতে চাই, সেটা হচ্ছে যে একেবারে খুব স্বচ্ছভাবে আইনের ভিত্তিতে, একেবারে প্রবিধানের ভিত্তিতে, যা নিয়ম আছে নিয়মের ভিত্তিতে আমাদের পুনরায় ঢেলে আমাদের যেই অ্যাডমিনিস্ট্রেশন আছে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নতুন করে সাজিয়ে সচল করা। এই হচ্ছে প্রথম কাজ আমার। দ্বিতীয় কাজ হচ্ছে আর্থিক স্বচ্ছতা। এর জন্য আমাদের এখানটা ব্যবস্থা গ্রহণ করেছি, দরকার হলে আমরা আরও চাইব, এবং এখানটা আমি ঘোষণা করেছি, আমার সাথে সবাই একমত হয়েছেন শিল্পকলা একাডেমির। আমি জয়েন করার আগে পর্যন্ত যা খরচ হয়েছে সব লেজের যা খাতা আছে সব তালাবদ্ধ থাকবে, সেক্রেটারি সাহেব জানেন, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়ে এদেরকে জানিয়েছি, আমাদের যে অ্যাকাউন্টস বিভাগকে জানিয়েছি। এবং গতকাল থেকে নতুন খাতা খোলা হবে এবং নতুন কাজ শুরু হবে। প্রত্যেকটা টাকার জন্য আমি সহ সব শিল্পকলা একাডেমির কর্মীরা দায়বদ্ধ জনগণের কাছে, এবং তারা একমত হয়েছেন, আমিও একমত হয়েছে। আমরা একসাথে এটার ব্যাপারে একেবারে একাডেমির সকল স্টাফ এ ব্যাপারে একমত। ঠিক 3 নম্বর কাজ হবে আমাদের যত দ্রুত সম্ভব একাডেমিটাকে সচল করা, তার মানে নাচ গান আবৃত্তির এবং নাটকের কার্যক্রম শুরু করা। এই একাডেমির মূল লক্ষ্যই হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড। এই একাডেমির লক্ষ্য কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো দলের ঘাঁটি না, কিন্তু এটা করতে আমরা বাধ্য হয়েছি, কারণ অনেক রকম ধ্বংসাত্মক কার্যকলাপ ছিল আপনারা জানেন, এবং অনেক জায়গায় এমনকি পুলিশও দ্রুত পদক্ষেপ নিতে পারছেন না। এখন আজকে আসিফ নজরুল সাহেব আসবেন, কথা বলেছেন, আমরা কথা বলবো, উনি সরজমিনে দেখবেন। আমরা যত দ্রুত পারি, আমার তৃতীয় লক্ষ্য হচ্ছে একাডেমির সব মঞ্চ খুলে দেয়া, সব রিহার্সাল রুম খুলে দেয়া, এবং সব রকম জায়গা একাডেমির সঙ্গীত নৃত্য নাট্যের যত রকম বিভাগ আছে, সব চারুকলার সব বিভাগগুলো খুলে দিয়ে সেখানে শিল্পীরা যারা বসবেন কাজ করবেন তাদের সব রকম কাজের ক্ষেত্রটা তৈরি করে দেয়। এইটা আমার হচ্ছে প্রথম 3টা কাজ। এইটা একটু খালি গুছিয়ে নিতে পারলেই আমি বিভাগীয় পর্যায়ে আমি সফরে যাব। সেখানে গিয়ে আমি জানি কিছুটা, এবং তার সাথে কথা বলবো যে প্রতিটা জেলায় কি অনিয়ম আছে, কেন তারা কাজ করতে পারছে না। কিছু কিছু জায়গায় জেলায় যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেই অ্যাডমিনিস্ট্রেশন গন্ডগোল করে, হস্তক্ষেপ করে অনেক খালি, আবার অনেক জায়গায় যেটা সাংস্কৃতিক কর্মীরা হস্তক্ষেপ করেন, আবার অনেক জায়গায় যারা জেলা কালচারাল অফিসার তাদের ক্ষমতা খুব সীমিত, তারা কাজ করতে পারেন না, অনেক সময় খুব বুদ্ধি করে কাজ করেন, কিছু কিছু জায়গা আছে।
এখন আমাদের আশুকরণীয় যেটা সেটা হচ্ছে ওই জেলা পর্যায়ে আমাদের যে কমিটি, পরিচালনা কমিটি, সেগুলো আরো শক্তিশালী করা যায় কিভাবে, কিছু পরিকল্পনা আমাদের আছে ওখানে, আরো বেশি স্টাফ দেয়া, সেটা বিষয়ে আরো কথা বলবেন। সেই স্টাফ দিয়ে এবং একটা একটা আমাদের গঠনতন্ত্র তৈরি করা, যেন ওইখানকার কালচারাল অফিসার কিংবা ডেপুটি ডিরেক্টর যেই থাকুন না কেন জেলা পর্যায়ে, উনি যেন সচলভাবে কাজটা করতে পারেন। আর কাজটা কি? কাজটা এই যে আমাদের দেশের ওই জেলা পর্যায়ে যত রকম আমাদের দেশজ সংস্কৃতি আছে, যত রকম উপেক্ষিত শিল্পী আছেন, সব রকম শিল্পী, চিত্রশিল্পী, আপনার পটুয়া, কিংবা যে কোনো রকম নৃত্যশিল্পী, কিংবা যে কোনো রকমের আপনার নাট্যকার, কবি, গায়ক, যারা আছেন, দেশজ বিদেশি, যেভাবে গান করছেন, রবীন্দ্রনাথের গান করছেন, নজরুল গীতি করছেন, কিংবা ওয়াজ মাহফিল করছেন, ভালো, একেবারে খোলা জায়গা, হাজার মালভূমির জায়গা, সকলের অধিকার আছে শিল্পকলা একাডেমির। এই কথাটাকে একটু আমার কনটেক্সটটা আগে থেকে পরেটা মনে রাখবেন। শিল্পকলা একাডেমি আমার চিন্তার জায়গা না। শিল্পকলা একাডেমি আমি একটু আগে বলেছি, কোনো এক স্বৈরতান্ত্রিক চিন্তা, একজন শাসকের চিন্তার না। শিল্পকলা একাডেমি কোনো মন্ত্রীর চিন্তার জায়গা না, এটা আপনাদের জায়গা। আপনারা বলবেন, আপনারা আপনার মিডিয়ায় বলবেন, কোন জায়গায় কিভাবে দেখতে চান কথা বলবেন, আমরা সেগুলো নিয়ে দরকার হয় মাসে মাসে কথা বলবো, আলোচনা করবো আপনাদের সাথে। আর শেষ কথা যেটা বলতে চাই, আমরা কি খরচ করছি, কি পদক্ষেপ গ্রহণ করছি, সেটা সব ওয়েবসাইটে প্রকাশ করব, যেন কারো কোনো দ্বিধা না থাকে খরচটা কোথায় হয়েছে, জেলা পর্যায়ে কি খরচ হয়েছে, কোন শিল্পী, আমাদের কোন অফিসার, কোন খাতে কত টাকা খরচ করেছেন, সবার কাছে পরিষ্কার থাকবে, এবং সব জবাব এবং দায়বদ্ধতা জনগণের কাছে। এবং আমরা এটা অঙ্গীকার করেছি শিল্পকলা একাডেমির সব স্টাফ। আজকে কিছুক্ষণ আগে, দুপুরে খাবার আগে একটা মিটিংয়ে সবাই ছিলেন, যে আমরা একসাথে কাজ করব, সচল করব জনগণের এই প্ল্যাটফর্ম, যেখানে হাজার মালভূমির সবার অধিকার আছে সব কথা বলার। খালি অধিকার একটাই নাই, আইন হাতে তুলে নেবেন না কেউ। আপনার কথা বলেন, আমরা পাল্টা কথা বলবো। আপনার যে যুক্তি আছে বলেন, আরেকজন আরেকটা যুক্তি দেবে, আরেকজন আরেকটা যুক্তি দেবে। এই হাজার 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 যুক্তি দিয়ে, হাজার চিন্তার মিলমিশ করেই আমাদের নতুন চিন্তা হবে। আপনি একটা কথা বললেন, বিপক্ষে আমার আরেকটা বুদ্ধি আসবে, সেই বুদ্ধি দিয়ে আমি আরেকটা নাটক করবো, আরেকজন একটা গান করবে। এই সব কিছু উপস্থাপনের মাধ্যমে হাজার মানুষের হাজার চিন্তার প্রতিফলন এই শিল্পকলা করে, সেইখানটা থেকেই উঠে আসবে আমাদের জাতীয় সংস্কৃতি কি হবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে আইন আছে 89-এর আইন, সেই আইনে পরিষ্কার বলা আছে একটা জায়গায় যে সরকারি অনুষ্ঠান এখানে করতে পারবে। সেই কথা নিয়েই কিন্তু এরা এত কিছু কাজ করছে। এখন আমরা নতুন আইন করতে হবে এবং এইটা বাদ দিতে হবে। আমি চাই এখানে কোনো রকম রাষ্ট্রীয়, দলীয়, রাজনৈতিক কাজ না, এটা সাংস্কৃতিক কর্মকাণ্ডের জায়গা। এটা কোনো মন্ত্রী আসছেন বলে এটা শিল্পকলা বন্ধ করা যাবে না। কোনো প্রধানমন্ত্রী আসছেন বলে 3 দিন ধরে বন্ধ থাকে এবং আমাদেরকে মনে করা হয় সব গুপ্তচর। আমি নিজে কাজ করতে পারি না, আমাদের নাট্যকর্মীরা কাজ করতে পারে না, আমরা সব হয়ে যাই বিদেশি, আর ওরা এসএসএফ এখানকার দায়িত্ব নিয়ে নেয় এবং আমাদের প্রধানমন্ত্রীর উপর আক্রমণ না হয় যেন, সেটা আমাদেরকে সন্দেহ করে। এখানে এটা জনগণের সন্দেহ প্রতিষ্ঠান। আপনাদের জন্য যত অনুষ্ঠান করতে চান, সচিবালয়ের উল্টো দিকে একটা ইয়ে আছে, ওসমানী মিলনায়তনে যান। আপনাদের ওই কি আছে এখানে, বঙ্গভবন কিংবা রাষ্ট্রীয় যত রকম অনুষ্ঠান আছে ওখানে গিয়ে করেন, চিনমৈত্রী যান, ওখানে গিয়ে করেন। আমাদের শিল্পকলা কেন আসতে হবে? আমাদের শিল্পকলা জায়গাটা হচ্ছে শিল্পীদের জন্য, এটা রাষ্ট্রীয় কাজের জন্য না, এটা শিল্পীদের জন্য। শিল্পীরা অগ্রাধিকার পাবে। এখন আমি এটা শুনেছি, দেখেন আমি এসেছি গতকালকে, এর আগে আমি একজন নাট্যকর্মী, আমি পরিচালক ছিলাম, কাজে আমি শুনেছি যে এখানে অনেক রকম অনৈতিক অনিয়ম হয়েছে। আমরা একেবারে সব শৃঙ্খলাবদ্ধ করব। আপনারা যদি সবাই একসাথে থাকেন, আপনারা দেখতে পাবেন। আমাকে হাতটা শক্তিশালী করেন, যদি দেখেন অনিয়ম তারপরেও কথা বলবেন, আপনারা তো আছেনই। প্রথম কথাটা হচ্ছে যে আমি আমার গবেষণা, আমার পিএইচডি মাঠ পর্যায়ে, অচিন পাখি ইনফিনিটি মাঠ পর্যায়ে গবেষণা করে আমি ঢাকা শহরে বসে লাইব্রেরিতে বসে করিনি, একটা মাঠে গিয়ে, গ্রামে গিয়ে দেখে করেছি। ওইখানে আমার কাজ আছে। তারপরে আমি এই পুরো বছর আমি মাঠে মাঠে ঘুরেছি, কাজেই মাঠ পর্যায়ে কি অবস্থা এটা আমি জানি। এখন আমি প্রথমে চাইবো কোনো রকম সেন্সরশিপ না, সব রকম সেন্সরশিপের প্রথা বাতিল হোক। এটা যেমন নাটকে হয়েছে, তেমনি যাত্রায় হোক, ঠিক তেমনি হোক এখানে ফিল্মের জন্য। সকলকে সেন্সরশিপ রাখা দরকার কি?
আপনার কিসের এত ভয় যে রাষ্ট্রের যে এখানটা একটু কথাটা আমি বলতে দেন সেন্সরশিপের ভয়টা কি? আমি এটা চেষ্টা করব, কিন্তু এটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া হতে পারে। এর ব্যাপারে আমরা যত শীঘ্র, অনেকগুলো কাজ আছে এখানে। সবচেয়ে বড় কাজ হচ্ছে আমি যে 3টা পদক্ষেপের কথা বলেছি, আমি আশা করব 3 থেকে 4 মাস পরে আমি মিড টার্ম এবং লং টার্ম আমাদের পরিকল্পনা কি সে আরেকবার একটা সংবাদ সম্মেলনে জানাবো। আমরা যত শীঘ্রই সম্ভব কি কারণে এই আইনটা আছে এবং আইনটা বাতিল করে দেয়া যাবে না কেন, কি এত ভয়, সেই ব্যাপারে আমরা চেষ্টা করব। যদি বাতিল না হয় ইমিডিয়েটলি 1 সপ্তাহের ভেতরে, যদি হয় 1 সপ্তাহের ভেতরে আপনি দিয়ে দেন। রাইট, সেটা আমাদেরকে দেখতে হবে। এটা একটু দেখবো আমরা প্লিজ। না, এটা একদম হতে পারে না। এটা অবশ্যই পেটের ভাত কাটা, এটাকে কেউ এটা করতে পারেন না। এবং এই জায়গাগুলোকে আমি তো প্রথমে চেষ্টা করবো যাতে আইনটা তুলে যায়। এটা ব্রিটিশ আমলের আইন, এবং এই আইনের জন্য যে স্বদেশী যাত্রা নিষিদ্ধ হয়েছে, মুকুন্দ দাসকে এখানে ঘুরে ফেলেছে এবং মুকুন্দ দাসের নাটক বাজেয়াপ্ত করা হয়েছে, জেলে পড়েছে এই জায়গায়। তো ওই ব্রিটিশ আমলের আইন আমাদের এখানে কেন থাকবে? এবং যাত্রা করে আমি কি বিপ্লব করতে পারি যে আপনার রাষ্ট্রের এত ভয়? আপনারা যেটা আমরা নিশ্চিত করতে হবে অপরদিকে যাত্রা পক্ষকে, যে কোনো রকম অসামাজিক কাজ যাত্রা মঞ্চের ভেতরে কিংবা বাইরে যেন না থাকে। সেইটা যদি আমরা ওইখানে আমাদের কাজ করতে হবে, ওইখানে কাজ খালি যাত্রা দল এবং ওইখানকার প্রশাসনকে করলে হবে না, জনগণের একটা ঐক্যবদ্ধ চিন্তা থাকতে হবে। জনগণ, প্রশাসন, যাত্রা দল সবাই মিলে জুয়া মদের আড্ডা যদি বন্ধ করতে পারেন, কোনো রকম অশ্লীল নাচ যদি বন্ধ করতে পারেন, তাহলে কেন যাত্রা হবে না এখানে? এই কথাটা আমাকেও বলা হয়েছে নানা জায়গায়। এবং আপনি যদি আমার কথা শুনে থাকেন আগে কখনো, আমি বলেছি সবার আগে নাটকের দলগুলোকে মানসম্মত নাটক করতে হবে। আপনার দর্শক সাইলেন্ট করে দেন প্লিজ, সাইলেন্ট করে রাখেন। আপনি একাডেমির সদস্য, আপনি একাডেমির না, আপনি আমি তো এটা এখন খুব গন্ডগোলে পড়ে যাবো আমি আপনার জন্য। এখন বিষয়টা হচ্ছে, শোনেন, যে একাডেমিতে এখানে কোনো একক ব্যক্তি বা বড় ছোট দল কিছু নাই। যদি নাটক ভালো হয় নাটক পাবে। আমরা এটাও একটা নীতিমালা করব, সেই নীতিমালার আলোকে আমি নিশ্চিত করব যে কোনো বড় দল ছোট দলে কিছু নাই। আমার নিজে একটা নাটকের দল আছে, সেই দল আমি ওইখানটা গিয়ে বলবো, যদি আবার যেহেতু ক্লাস অফ ইন্টারেস্ট আছে আমি ওর বাইরেই থাকবো, যদি চাই সেটা আমি ওই কমিটির ভেতরে থাকবো না, আমার সাথে নামের বাইরে, দরকার হলে করবো না যদি সমস্যা হয় অত। কিন্তু সব দলের এখানে অভিনয় করার অধিকার আছে এবং তারা করবে। অন্যদিকে দলের যেটা দায়িত্ব সেটা হচ্ছে এমন মানের অভিনয় করা যেন দর্শক আসতে বাধ্য হয়। আমি তো জানি অনেক দল আছে তারা নিয়মিত রিহার্সালও করতে পারেন না এবং নাটকগুলো এত ঝুলে যায় যে তাদের আগ্রহ থাকে না। অন্যদিকে নতুন দলের আমি নাটক দেখেছি, আমি নিয়মিত নাটক দেখি, অনেক নতুন দল আছে যাদের নাটক দর্শক উপচে পড়ে এবং ভিড় করে নাটক দেখতে। আমি চাইবো এখানে একটা পরিষ্কার সুশৃঙ্খল একটা নিয়ম যেন হয়, এটা আমরা নিশ্চিত করব, নীতিমালা ঠিক করব। আপনি যদি এর পরে যদি সমস্যা হয় আপনি আমাদেরকে বলবেন, কিংবা আপনাদের মিডিয়া আছে, মিডিয়ায় জানাবেন, আমাকে জানাবেন এই সমস্যা হচ্ছে, আমরা ব্যবস্থা করব। আমরা যেটা করব সেটা হচ্ছে যে দরকার হলে ওয়েবসাইটে দিয়ে দেবো কে করবে, কোথায়, কোন দিন কে করছে, নীতিমালা কি, কে কবে কোথায় পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যদি শেষ মুহূর্তে ক্যান্সেল করেন তাহলে কিন্তু আরেকটা দল সুযোগ পাবে না, সেই ছোট দল হোক বড় দল হোক। তো আপনারও দায়িত্ব আছে, এটা কেবল দায়িত্ব কিন্তু এককভাবে শিল্পকলা একাডেমির না। শিল্পকলা একাডেমি শিল্পকলার দায়িত্ব পালন করবে এবং আমি সেটা নিশ্চিত করব। দলগুলোর কাজ হবে দলগুলোর দায়িত্ব পালন করা, ভালো মাপের নাটক করা এবং নিশ্চিত করা যেন নাটকগুলো হয়। সেটা হচ্ছে যে মাঠের বিষয়টা একটু ক্লিয়ার করে সুবিধা হয়, কারণ মাঠটা তো অনেকে 3 দিন উৎসব করে, 7 দিনও করে এবং শিল্পকলাও করে। আমি আসছে গতকাল, আমি জানিও না, এখনো দেখিনি মাঠে বরাদ্দর কি নিয়ম কি বিষয়। তো আমি আপনাকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি, আমার ব্যক্তিগত পছন্দে ওটা যাবে না। এর একটা নীতিমালা থাকবে, এই নীতিমালা ভিত্তিক এটা একদম সব ওয়েবসাইটে দিয়ে দেবো আমরা, এবং সেই ওয়েবসাইটে ভিত্তিক আপনারা সবাই জানবেন। আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এক শিল্পকলা একাডেমি চাই। আমি অবশ্যই চেষ্টা করবো। এটাকে একটা ধরেন রেপুটেটরি কোম্পানি সচরাচর বলে, কিন্তু রেপুটেটরি কোম্পানি কিন্তু রেসিডেন্সিয়াল। একটা প্রফেশনাল কোম্পানি হচ্ছে এমন একটা প্রফেশনাল কোম্পানি যার দল নাই, যার মঞ্চ নাই। কিন্তু মঞ্চভিত্তিক একটা দল, প্রফেশনাল দল যার নিজস্ব মঞ্চ আছে, সেটা হচ্ছে রেপুটেটরি কোম্পানি। আমি অবশ্যই চাইবো একটা রেপুটেটরি কোম্পানি। এরকম আওয়াজ অনেক দিনই হয়েছে, কিছুদিন আগেও একটা আমাদের সম্মেলনীতে এরকম কথা উঠেছে যে আমরা কেন পারি না, রাষ্ট্র কেন পারে না। রাষ্ট্র অবশ্যই পারে, রাষ্ট্র 1 বছর 2 বছর মেয়াদে চুক্তিভিত্তিক করতে পারে, কিন্তু আপনি আমাকে নিশ্চয়তা দেবেন কি যে অভিনয়ের মানটা ভালো হবে।
আপনি অভিনয়ের মানটা ভালো করবেন, ওইখানে দেরি করে আসবেন না। তখন বলবেন না যে আমার 1 ঘন্টা ওইখানে একটু কাজ আছে, আমি আজকে রিহার্সালে 1 ঘন্টা দেরি করে আসবো। এইটুকু নিশ্চয়তা হচ্ছে আপনাদের তরফ থেকে, মানে দলের তরফ থেকে, ওই অভিনেতাদের তরফ থেকে। আমাদের তরফ থেকে আমি নিশ্চয়তা দেবো যে আমি চেষ্টা করব দ্রুত, এখন তো কেবল এসছে, আমরা এইটাও চেষ্টা করব আর যাতে একটা আমাদের রেপুটেটরি কোম্পানি করতে পারি, যেখানে একটা বাজেট থাকবে, এখানে অভিনেতারা থাকবে, আমরা পরিচালক বলবো, আমন্ত্রণ জানাবো, তারা এসে নাটক পরিচালনা করবেন, একটা নির্দিষ্ট সংখ্যক শো হবে, শো শেষ করে তারপর তারা আবার আরেকটা নাটকে যাবেন। কিন্তু তার মানেটা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের আছে 3টা অডিটোরিয়াম, আর রেপুটেটরি কোম্পানি মানে তখন আবার নতুন চিন্তা হবে যে তাহলে বাকি 2টা অডিটোরিয়াম বা এরা কিভাবে ভাগ করবে, তার মানে আরেকটা নতুন অডিটোরিয়াম। কাজে সবকিছু কিন্তু খুব জটিলভাবে একটার সাথে আরেকটা বেঁধে আছে। তো আমাদের উচিত তার মানে একই সাথে নতুন নতুন জায়গায় থিয়েটারগুলো তৈরি করা, এবং এটা আপনারাও উদ্যোগ নিতে পারেন। এই আমাদের এখানে যেখানে গুলিস্তান ছিল তার পাশে একটা মিলনায়তন, মহানগর নাট্যমঞ্চ, আমি জানি, আমি বহুদিন ওখানে যাই না, বর্তমান অবস্থা আমি কি জানি না, কিন্তু আমি ওখানে জানি গতবার যখন গিয়েছিলাম ওদের 10-12 বছর আগে, গন্ধ না, 5-6 বছর আগে, পেশাবের গন্ধ, এবং আমি এমনও শুনেছি যত রকম বাজে কাজ এখানে হয়। তো ওই জায়গাটাকে খুলে মুছে পরিষ্কার করে আমরা রক্ষণাবেক্ষণ করে কেন ব্যবহার করতে পারি না? আমাদের আরেকটা মঞ্চ আছে ওই যে পুরনো ঢাকায়, জহির রায়হান থিয়েটার, ওইটা কেন আমরা ব্যবহার করতে পারি না? বা কি সমস্যা, ওইটা কাদের তত্ত্বাবধানে আছে? আমাদের ঢাকা শহরে এইগুলো এক্সিস্টিং যত মঞ্চ আছে, ওই মঞ্চভিত্তিক কাজ করে আমাদের একটা সার্বিক কাজ করতে, রূপরেখা করতে হবে। আমাদের এখানটা যারা বিভিন্ন বিভাগের পরিচালক থাকবেন তাদের সাথে বসে শিগগিরই একটু সময় দেবেন। আমরা এখানে যে তিনটা কথা বললাম, যেটা আমাদের শর্ট টার্ম আমাদের কাজ, ওই কাজগুলো শেষ করে, জেলাভিত্তিক কাজগুলো শেষ করে আমরা এখানে নজর দেবো যেন আমরা এরকম একটা দল তৈরি করতে পারি। আচ্ছা, কি বলতে চেয়েছিলাম তার ভিডিও আছে তো অনলাইন। এক মিনিট আমার কথাটা শোনেন। আমরা এখানে শিল্পকলা নিয়ে কথা বলতে আসছি, আপনি নিশ্চয়ই এখানটা সিজলিং কোনো খবরের জন্য আসেন নাই। আমি ওখানে কি বলেছি, আপনি ভিডিও ক্লিপ আছে, ক্লিপটা শুনবেন, পরিষ্কার আছে। দরকার হলে আর ওই পুরো ক্লিপটা শুনে দেখেন, ওর ভিতরে খুব পরিষ্কার কথাগুলো আছে। তারপরেও যদি আপনার প্রশ্ন থাকে, একটু অপেক্ষা করেন, শিল্পকলাটা শেষ করি আমরা আগে, এটা গুরুত্বপূর্ণ। বলেন। হ্যাঁ বলেন। পরিকল্পনা হচ্ছে এখানটা আমরা যেটা করব, অবশ্যই আমি বলেছি একটু আগে, এটা একাডেমি মানে এটা অবশ্যই এখানটা কোনো মন্ত্রীর বা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে গিয়ে নাচ গান করা না, আর এটা কোনো বিনোদনের অনুষ্ঠান কেন্দ্র না। এটা আমরা সিরিয়াস কাজ করতে আসছি, অ্যান্ড উই রিয়েলি মিন বিজনেস। এখানটা সফট ডিপ্লোমেসি হতে পারে। আমি আজকে প্রপোজ করব বা আমি শিগগিরই করব, এটা ওনাদেরকে বলিনি, আপনাদেরকে সবার আগে জানাচ্ছি। আমার মাথায় যে চিন্তাটা এসছে কালকে কিছু কথা আলোচনার মাধ্যমে, যে আমরা যদি একটা নাটকের ক্ষেত্রেই একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল করতে পারি, যেখানে লেটেস্ট যে ধরনের ট্রেন্ডস আছে সেগুলো, কিংবা বিপ্লব কি সেরকম। তো আমরা যদি আমাদের এই বিপ্লবোত্তর বাংলাদেশে বিপ্লবের থিম নিয়ে যদি সারা পৃথিবী থেকে আমরা দাওয়াত করি, সেখান থেকে যদি বেছে নিই, এর প্রক্রিয়াগতভাবে, মানগতভাবে অবশ্যই ঠিক করতে হবে। এখন আপনি যেই বিএনএল এর কথা বললেন, এবং আপনি চারুকলার কথা বললেন, এবং গবেষণার কথা বললেন, গবেষণায় আমি জানি যে এখানে অনেক কিছু হয় নাই, বা যে পত্রিকাগুলো হয়েছে, পত্রিকা যেটা বার হয়, এইটা কোনো পিয়ার রিভিউড পত্রিকা না। তার মানে একটা পিয়ার রিভিউ পত্রিকা যেটা হয়, যেটা আমাদের ইউনিভার্সিটিগুলোতে আছে, সেগুলো হচ্ছে আপনি যদি একটা লেখা জমা দেন, সেটা অবশ্যই লেখার একটা মানদণ্ড থাকবে, সেটার একটা গবেষণাধর্মী বিষয় থাকবে। কেবল ফুটনোট দিলেই গবেষণা হয় না, সেই যে গবেষণার বিষয়গুলো সেটা থাকবে, এবং এটা রিভিউ করা হবে ব্লাইন্ড রিভিউ, 2জন সমকক্ষ, ওই যে লিখেছে তার সমকক্ষ 2জন পিয়ারের কাছে ব্লাইন্ড রিভিউর জন্য পাঠাতে হবে, নাম না জানিয়ে, এবং তারা উত্তর দিলে তারপরে এখানে যে ডিরেক্টর থাকবেন উনিও তার মতামতের ভিত্তিতে এইটাকে পর্যালোচনা করে, দরকার হয় পরিবর্ধন এবং পরিষ্কার করে তারপরে এটাকে পাবলিশ করা হবে। আনফর্চুনেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে, এটা আপনার এখন কি বলবো বলেন, বললেই তো বলবেন আমি অনেক কথা বলি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি পিয়ার রিভিউর নামে যায়, এখান থেকে রিভিউ করতে গিয়ে রিভিউররা পড়েন না, লিখে দেন হ্যাঁ ইট ক্যান বি পাবলিশ, একটা লাইন লিখে দেন এবং সেটা পাবলিশ হয়, এবং সেটাগুলো যদি পড়েন ওটা অখাদ্য। আমাদের দেশে যেগুলো পাবলিকেশন হয় রিসার্চ ইনস্টিটিউট থেকে, আমি আর নাম বলছি না, সেগুলো বেশিরভাগ, সব না, কিছু কিছু ভালো আছে, বেশিরভাগে খুব সস্তা মার্কায়। এবং বিশেষ করে শিল্পকলা একাডেমি থেকে যেগুলো পাশ হয়েছে, অনেকে বিশ্ববিদ্যালয় থেকে এখানে লেখা পাঠান কেবলমাত্র প্রমোশনের জন্য।
তো আপনার এখানে ক্যাটাগরি থাকে, আপনি 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 লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে 2টা লেখা পাবলিশ করতে হবে। তো শিল্পকলা একটা দিয়ে দিলেন, ওখানে তাড়াতাড়ি ঘড়ি করে একটা পাবলিশ হয়ে গেল এবং আপনি ওই নিয়মটা মেনে চলে গেলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। নিয়ম মেনে গেলেন, কিন্তু নিয়মটা আমরাই তৈরি করে আবার আমরাই বরখেলাফ করছি। গন্ডগোল এইসব জায়গায় পাকিয়ে আছে। তো আমরা অবশ্যই এখানে একটা পিয়ার রিভিউ জার্নাল করব, যে জার্নালে যে থাকবেন আমরা চাইবো এবং সবাই মিলে এটা যেন একটা গবেষণাধর্মী পত্রিকা হয়, এখানে গবেষণাধর্মী কাজ প্রকাশ করা হয় এবং এখানে যেন এই বিষয় গবেষণার জন্য নানাবিধ নতুন নতুন চিন্তা হয়, কাজ হয় এবং সেই কর্মক্ষেত্র প্রসারিত হয়। এগুলো আমরা অবশ্যই চাইবো হোক। এখন 2টা কথা বলেছেন, কালচারাল অফিসারদের দায়িত্ব এবং হুমকি এবং সম্মানী ট্রেনিং। প্রথম যে বিষয়টা, এইটা কিন্তু দেখেন, আমি যদি এখন একটা পরিষ্কার কথা, অর্থনীতি কিন্তু নিয়ে আমিও কাজ করেছি, মানে একজন ইকোনমিস্ট হিসেবে না, আমাদের একটা দল চালাতে কি লাগে। একজন নাট্যকর্মীকে কত হাজার টাকা দিলে পরে সে ফুল টাইম আর কিছু না করে নাটক করবে বলেন? 30,000, 20,000, 10,000-এ কেউ করবে না, পারবে না। 20,000 বিয়ে করলে পরে আপনার 50,000 একটা বাড়ি ভাড়া লাগবে। এখন 50,000 টাকা দিয়ে কয়টা 50,000 টাকা দিলে আসবে নাকি 60,000? এটা তো লিমিটলেস। তা আপনাকে একটা ঠিক করতে হবে এরকম জায়গা থেকে, আমাদেরকে ঠিক করতে এরকম জায়গা থেকে। তা আমি খালি এটা বললেই হবে না যে আমাকে টাকা দিতে হবে। 70 দশকে 80 দশকে থেকে আমরা টাকার জন্য নাটক করি নাই, টাকার জন্য বসে থাকি নাকি, তারা তো নাটক করেছে অবসর সময়। এখন আমি জানি এটা সম্ভব না, কারণ এটা গ্লোবালাইজ যুগ, নিউ লিবারেল যুগ, এখানে প্রত্যেকটা মিনিট আপনার সময় দরকার আছে। কিন্তু আপনি কত হাজার টাকা দিলে পরে কোন নাট্যকর্মী, কোন মাপের নাট্যকর্মী এখানে কাজ করবে? চঞ্চল চৌধুরীকে যদি আমি এখানে আনতে চাই তাহলে মাসে কত লাখ টাকা দিতে হবে বলেন? তাহলে আপনি এখন বলেন, মানে কথার কথা বলছে এই মাপে, কিংবা একটা নতুন নাট্যকর্মীকে দিতে গেলে কত হাজার টাকা দিতে হবে? হুমায়ুন ফরিদি একসময় বলেছিল 10,000 টাকা দিলে আসবে। হুমায়ুন ফরিদি তখন বোধহয় বিবাহিত ছিল না, 10,000 টাকা তখন অনেক মান ছিল। এই জিনিসগুলো একটু চিন্তা করে বলেন, আপনারাই বলেন তাহলে যে এই রকম স্কেল হতে পারে। আমি তাদের সাথে কথা বলবো, কিন্তু বিনিময়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাদেরকে কাজ করতে হবে, তাদের কথা পরিষ্কার করতে হবে, তাদেরকে ট্রেন করতে হবে, তাদেরকে উপস্থাপন করতে হবে, ওই কাজটা তাদেরকে করতে হবে। আমরা খালি অজুহাত দিই। আমি নিজে একজন নাট্যকর্মী, আমি জানি। আমি 74 সালে জানুয়ারি মাস থেকে থিয়েটার করি। আমি জানি যে আমরা খালি বলি যে অমুকের জন্য আমি নাটক করতে পারি না, অমুকের জন্য, অমুকের জন্য, অমুকের জন্য, নিজের দিকে একবারও তাকাই না। তো নিজে তৈরি হওয়ার জন্য আপনারা একটা প্রপোজাল দেন সিরিয়াসলি, যে আমাকে যদি আপনি 10,000 টাকা দেন, 50,000 টাকা দেন, এত হাজার টাকা দেন, এই আমরা দল, আমরা এইভাবে নিজেরা ট্রেন করবো, বা আপনার এখানে এসে ট্রেন করবো, ট্রেন করে আমরা একটা নাটক করবো। উই প্রমিস ইউ যে আমাদের নাটক আন্তর্জাতিক মানের অভিনয় হবে। আন্তর্জাতিক মানে কথা পরিষ্কার শোনা যাবে এবং অভিনয় চরিত্র পরিষ্কার দেখা যাবে, ওটা ঝুলে যাবে না, ওইগুলো বুঝি আমরা। ওই জায়গাটা আপনাকে দিতে হবে, নিশ্চিত করতে হবে। এই যদি এইটা হচ্ছে কি লেনদেন, জায়গাটা হচ্ছে এইখানে আপনাকে দায়িত্ব নিতে হবে, আমাকে দায়িত্ব নিতে হবে। আমার তরফ থেকে আমি আপ্রাণ চেষ্টা করব। আমি শুনতে পেরেছি, এখনো আমি জানি না, 100 কোটি টাকা, আমি এখনো দেখিনি, কিন্তু 100 কোটি টাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাজেট। এখন তার ভেতরে 67 কোটি টাকা উন্নয়নের জন্য, বাকিটা হচ্ছে সবার এখানেই দেওয়ার জন্য, এই কি বলে বেতন ভাতা ইত্যাদি সবকিছু, আমি সহ হব, এখনো নিয়েও কোনো টাকা। কিন্তু এই যদি হয় 67 কোটি টাকা, এই 67 কোটি টাকা থেকে কত টাকা যাবে জেলায়, কত টাকা থাকবে ঢাকায়, 5-6টা বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগ কত পাবে? তাহলে আমাদের টাকা আরো বেশি দেন আমাদের, এবং জেলা পর্যায়ে কাজ করতে দেন। অনেক টাকা লাগে এখানে। আপনি যে কথাগুলো বলছেন, আমি আপ্রাণ চেষ্টা করে যাব। আমি তো বলছি 3%, আমি তো জানি 3% অফ জিডিপি দেবেই না কোনোভাবে, ওটা তো এখন 0.5%ও দেয় না। তো এই জায়গা থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে, আপনারা সবাই আমার সাথে থাকেন, আপনারা সবাই আমার হাত শক্ত করে ধরে দাবি করেন যে হ্যাঁ, এখানে শিল্পকলা একাডেমিকে টাকা দেওয়া উচিত, বিনিময় শিল্পকলা একাডেমি যেন জবাবদিহি থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমাদের কাছে যেন জবাব দেয় এই টাকা কোথায় গেল, ওয়েবসাইটে যেন পরিষ্কার করে বলে, আমরা দেব, বিনিময়ে আমাদেরকে টাকা দিতে হবে। আর আমাদের এখানে অফিসাররাও এখানে আছেন, তারা নিশ্চিত করবেন ঠিক যে এই টাকাটা একেবারে পরিষ্কারভাবে হয়েছে। আমরা কথা বলেছি আজকে এই কিছুক্ষণ আগে যে এইটা জনগণের টাকা, এটা আমানত, এটা আমি ইচ্ছা মতন খরচ করতে পারি না, এই জায়গাটা তৈরি করতে হবে। আর দ্বিতীয়টা, কালচারাল অফিসাররা যে হুমকি মুখোমুখি হচ্ছে এই মুহূর্তে, এইটা আমি জানি না। আমি এটুকু জানি যে অনেক জায়গায় আক্রান্ত হয়েছে এবং ভাঙচুর হয়েছে, কিছু কিছু জায়গায় 7-8টা জায়গায় মঞ্চ পুড়িয়ে দিয়েছে। আমি এখানে যত শীঘ্রই সম্ভব, ওরা যত শীঘ্রই আমাকে লিভ দেবেন, আমাকে ছুটি দেবেন, আমি একেবারে ডিভিশনাল পর্যায়ে আমি ট্যুর করতে চাই। ট্যুর করে প্রত্যেকটা জেলার কালচারাল অফিসারের সাথে ডিভিশনাল পর্যায়ে আমি আলোচনা করতে চাই তাদের সমস্যা কোথায়। এবং সেই জন্যই আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখেন, আমি যখন কথা বলতে যাব আপনার ডিসির সাথে, ডিসি হচ্ছে কিসের র্যাঙ্ক?
মানে উপসচিব। এখন সেই উপসচিব র্যাঙ্কে গিয়ে আমি যদি কথা বলতে চাই, তাহলে আমি যে র্যাঙ্কটা জোর করে নিয়েছি এখন সেটা হচ্ছে গ্রেড 1 সচিব। আমি ইচ্ছে করে নিয়েছি গ্রেড 1 সচিব, যেন আমি ওই সচিবের কাছে দাবি করতে পারি আমাকে স্যার বলবেন, বলে আপনি ব্যবস্থা করবেন। আমি যেন দাবি করতে পারি পুলিশ সুপারের কাছে আপনি আমাকে স্যার বলেন, এবং শিল্পকলা একাডেমিকে এই সুযোগটা দিতে হবে। এর বিনিময়ে আমি এখন এটা গেলে একটা দিকে অ্যাডমিনিস্ট্রেশন, অন্যদিক জনগণ যদি আপনার সাথে না থাকে তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। তো ওখানে জনগণকে নিয়ে বসতে হবে যে আমরা কি ধরনের পারফরমেন্স এখানে দেখতে চাই, আপনারা কি করতে চান সিরিয়াসলি বলেন। আপনারা যদি এলাকায় শিল্পকলা একাডেমি আপনি যদি কোরআন তেলাওয়াত করতে চান সারা মাস করেন, সেই কোরআন তেলাওয়াত করে যদি আপনি মনে করেন শৈল্পিক উৎকর্ষ বিকাশ করছেন করেন, কিন্তু পাশে যদি কেউ হিন্দু তখন যদি তার মতন চিন্তা করতে পারে তারও তো জায়গা আছে, নাকি তাকে করতে দেবেন না? তাকেও করতে দেন। তাহলে আপনাদের মতন করে বিবেচনা করে এই জায়গাটার প্রসার ঘটান। এই কথাটা আগে উঠেছে, ওয়াজ মাহফিল করতে চান শিল্পকলা একাডেমিতে করেন, কিন্তু আমি ওই ওয়াজ মাহফিলে আমিও চাইবো তাহলে তার পাশাপাশি নাটকও করতে দেন। কিন্তু এইরকম একটা ইনক্লুসিভ সোসাইটি, সবাই মিলে সব ধরনের মত প্রকাশ করবে। এখানে আমার একক ব্যক্তিগত চিন্তা ওইখানে যাবে না, সবার চিন্তা মতো ওই এলাকায় জেলায় যা দেখতে চায় সেটা দেখান, কিন্তু মানুষকে অডিটোরিয়ামে আনেন, মানুষ যেন শিল্প বান্ধব হয়। এবং এখানে কালচারাল অফিসারদের সাথে কথা বলবো, অবশ্যই আমি তার পাশে দাঁড়াবো, এটা তো তাদের সমস্যা না। তাদের কাছে জোর করে ডিসি করেছে, তাহলে কাদের সাথে কথা বলবো? ওই এলাকাবাসীদের সাথে কথা বলতে হবে। ওই এলাকাবাসীদের সাথে কথা বলতে গেলে তাহলে আমাদের পুলিশ লাগবে সাথে, ওই পুলিশ যেন আমাদের সাথে থাকে, জনগণ যেন থাকে, আপনারা থাকবেন সাথে, একসাথে চলেন, যাই গিয়ে ওই এলাকায় গিয়ে কথা বলি। যাবেন? ব্যাস চলবে। তাহলে গিয়ে কথা বলবো, কেন করতে দেবেন না আমাদেরকে? তাহলে দেখবেন বাংলাদেশে সব ধরনের কাজ হবে। এবং আমি আপনাকে এইটুকু নিশ্চয়তা দিচ্ছি, আমার ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করবে না। ওই জেলায় ওই মানুষ যা দেখতে চায় সেইখানে ওখানে উপস্থাপনা হবে। পরিষ্কার? আমি চেষ্টা করবো, এটা এখন কথা দিচ্ছি না, এখন লিখে দিয়েন না। উনি প্রতিজ্ঞা করেছে, আমি এইটা আমার লক্ষ্য, এটা আমি চেষ্টা, এটা আমি চাই। এখন অনেক কিছু চাইলে পাওয়া যায় না, এবং এই সরকার মনে করে, যে কোনো সরকার মনে করে সংস্কৃতি অত্যন্ত কম গুরুত্বপূর্ণ ক্ষেত্র, এখানে টাকাও কম দেয়। একটু 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 1 মিনিট, একজন এটা ওদের জায়গা। আপনি কি একজন সাংবাদিক? জি বলেন। হ্যাঁ আপনি বলেন। আচ্ছা, প্রথমে আপনার প্রশ্নটা ছিল কি ডরমিটরি। দেখেন, ডর্ম নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি আমাদের ভেতরে, আমাদের নিজেদের ভেতরে আমরা চাইবো, এবং এটা অবশ্যই মন্ত্রণালয় বলবো, ওরা যেভাবে হোক দ্রুত করতে হবে। আমাদের এখানে অবশ্যই একটা ডরমিটরি দরকার, যে ডরমিটরিতে বাইরে থেকে যারা আসেন তারা খুব মানবেতর জীবনযাপন করেন। এখানে আমাদের যারা রিহার্সাল করেন তাদের রিহার্সালও বন্ধ থাকে, তারা ওইখান থেকে গিয়ে ঘুমোতে থাকেন আমাদের রিহার্সাল রুমগুলোতে। তো আমরা চাইবো একটা ডরমিটরি যেখানে সবাই গিয়ে থাকতে পারে, ওইখানে তৈরি করতে হবে, যত শীঘ্রই সম্ভব তৈরি করতে হবে, এটা আমরা চেষ্টা করব। আর হচ্ছে সিটিজেন চার্টার যেটা বলছেন, এই সিটিজেন চার্টারের বদলে আইনটা সবার সামনে থাকবে। শিল্পকলা একাডেমির উদ্দেশ্যটা কি কাজগুলো করবে? এখন যেটা আছে 1989 সালের আইনটা যদি পড়েন, অত্যন্ত ধোঁয়াশে, এবং সেখানে রাষ্ট্রীয় অনুষ্ঠান উপস্থাপনের জন্য শিল্পকলা একাডেমি কাজ দিয়েছে, ওটা কাটা যাবে। যেটা আমরা এমন ভাবে এটা সাজাতে চাইবো যে আমরা কিভাবে চাই সেটা আপনারা বলেন, আপনারাও লেখালেখি শুরু করেন যে আমরা শিল্পকলা একাডেমির দায়িত্ব এইভাবে দেখতে চাই, আমরা এই রকম শিল্পকলা একাডেমি দেখতে চাই। আপনাদের থেকে জোর গলায় আওয়াজ আসুক, পাবলিশ করেন সেগুলো, এবং আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। আমাদের পিআরও আছেন, উনি আমাদের সামনে দেখাবেন, আমরা একসাথে কাজ করব। ঠিক আছে? তো এই এতগুলো কম্পোনেন্ট আছে এই একটা বিভাগের ভেতরে। তার ভেতরে একটা কম্পোনেন্ট হচ্ছে ফিল্ম মেকিংও আছে। ফিল্ম মেকিং না তো ফিল্ম। তো অবশ্যই আমরা সবগুলো বিভাগে সবগুলো কর্মকাণ্ডকে আমরা সচল করার চেষ্টা করব। আপনি মনে রাখবেন, আমাদের লিমিটেড বাজেট এবং আমাদের লোকবলও কিন্তু লিমিটেড। এর ভেতরে আমরা চেষ্টা করব যত শীঘ্রই সম্ভব এই কাজগুলো করতে। আপনাদের অনেক কিছু চান, কিন্তু রাষ্ট্র আমাদেরকে করার জায়গাগুলোকে হাত পা বেঁধে দেয়। তো এই জায়গায় এখন পর্যন্ত দেখেন আমরা কিভাবে এই শিল্পকলায় নতুন করে এখানে আমরা কাজ শুরু করতে পারি। সব জায়গাগুলো কিন্তু দখল করে রেখেছেন। এখানে আমাদের শিল্পীরা কাজ করতে পারছেন না, তাদের জায়গাগুলোতে অন্য লোকজন বসবাস করছে। সেই জায়গাগুলো খুলে দিয়ে তাদের কাজ করার জায়গাগুলো, রিহার্সালগুলো করতে দিয়ে নাটকগুলো করার জায়গাগুলো, এইটাই করতে পারছি না। তারপরে এখন আপনি বলছেন ফিল্ম, অবশ্যই করতে চাইবো আমি, কিন্তু কিছু আছে ইমিডিয়েট মিশন, তারপরে মিড টার্ম, তার লং টার্ম। ইমিডিয়েট মিশনগুলো আমি বলেছি, মিড টার্ম মিশনের ভিতরে অবশ্যই আমরা করতে চাইবো, এবং আপনি আমাকে একটু সময় দেন, মাসখানেক পর আরেকবার, 3 সপ্তাহ থেকে 1 মাস পর আরেকবার দেখা হবে, তখন আমরা আরো পরিষ্কার করে বলতে পারবো যে আমরা কিভাবে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি। কিন্তু আমি অবশ্যই চাইবো ফিল্ম মেকিং,
ফিল্ম মেকিং কিংবা ফিল্মের বিভাগটা সচল হোক এবং ফিল্ম প্রদর্শনী হোক এবং জেলায় জেলায় ফিল্ম প্রদর্শনী হোক। অবশ্যই আপনার তিনটে প্রশ্ন, এখন তিনটে প্রশ্নের ভিতরে একটা প্রথম প্রশ্নটা হচ্ছে বাণিজ্য এবং অনিয়ম। আমি কথা বলেছি, দ্রুত এটার ব্যাপারে কাজ হচ্ছে, সচিব মহোদয় আছে। আমি আজকে মাত্র দ্বিতীয় দিন, তো কাজ শুরু করে দিয়েছি এবং আমরা নিশ্চয়তা দিয়েছি যে এর ভেতরে সব রকম অনিয়ম বন্ধ হবে, অতীতের অনিয়মগুলো বিচার হবে। আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। দ্বিতীয়টা হচ্ছে কি বললেন আপনি? দ্বিতীয় আরেকটা প্রশ্ন, হ্যাঁ, কালচারাল অফিসারদেরকে নিয়ে যে সমস্যা, ওই সমস্যা সমাধানের জন্য আমরা কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি। হ্যাঁ, না, উনি যেহেতু বলেছেন এই 8 জন সমস্যার যে প্রশ্নটা করেছেন তার যেই আমরা কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি এবং আমরা আলোচনা করেছি, গতকালকে আলোচনা করেছি, আমি এসেই আজকেও আলোচনা করেছি এবং আলোচনার পরে আমরা একটা জায়গা পৌঁছেছি। এটা আমাদের অভ্যন্তরীণ অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, আমরা আলোচনা করে যা ফলাফল হয়, যা জায়গা যায়, আপনারা পরিষ্কারভাবে জানবেন। 3 নম্বর বিষয় যেটা বলছেন, আমি আরেকবার বলছি যে দেখেন আমি কি বলেছি সেটা একটা ভিডিও আছে, আপনি পুরো ভিডিওটা দেখেন, আউট অফ কনটেক্সট কথা না বলে আপনি পুরো ভিডিওটা দেখে কথা বলেন। এবং আমি যখন কথাটা বলেছি তখন আমি ডিজি ছিলাম না এবং একটা জায়গায় কথা হচ্ছিল, আলোচনা হচ্ছিল, সেখানে আমার ব্যক্তিগত মত প্রকাশ করেছি। এখন আমাদের অনেকের অনেক রকম মত থাকে, আপনারা সবাই এখানে যারা আছেন 250 মানুষ হয়তো প্রায় বা 200 মানুষ আছেন, আপনারা সবাই চোখ বন্ধ করে একরকম বাংলাদেশ দেখেন। বিভেদ আছে না, বৈচিত্র্য আছে না, ভিন্নতা আছে না আপনাদের ভেতরে, হ্যাঁ কি না? তো ওই ভিন্নতার জন্য কি আপনাদের একে একে আমার সাথে মেলে না, ওর সাথে মেলে না বলে গলা কাটবেন আপনি? অবশ্যই না। ভিন্নতার জায়গা দেন। আমি কি বলেছি এটা সেন্সেশনাল জায়গা না, কি বলেছি ইন কনটেক্সট পুরো ভিডিওটা আছে, এটা ছাড়া আছে, পুরো ভিডিওটা শোনেন, আমার কথা বলেন এবং তারপরেও যদি কথা বলতে চান একটু শেষ করি। আমার কোনো হারাবার কিছু ভয় নাই। আমি মুক্তিযোদ্ধা, গ্রেনেডের ক্লিপ খুলে কিন্তু পকেটে ধরে আমি রাস্তায় ঘুরেছি যে পারলেই খান সেনাদের বিরুদ্ধে ছুড়ে দেবো ওটা। ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র, আমার কিছু হারাবার ভয় নেই, আমি সবকিছু ছেড়ে দিয়েছি নাটকের জন্য। কথা পরিষ্কার? আচ্ছা, একটু অপেক্ষা করেন, তারপরে কি জানতে চান পরিষ্কারভাবে আমাকে বলেন। আর শিল্পকলা একাডেমি, প্রথমত দেখেন, নাটক যদি আপনার খুব ভালো হয় তাহলে মানুষ দৌড়ে আসবে। নাটক যদি দুর্বল হয় তখন ঘরের পাশে যদি আপনি নাটক করেন কেউ দেখতে আসবে না। এটা একটু প্লিজ মনে রাখেন, আমি একজন নাট্যকর্মী হিসেবে বলছি। এই গেল একটা জায়গা। আর নিলে আপনি দেখেন আবার ওদিকে ভারতীয় যখন ফিল্ম স্টাররা আসেন তখন একটা বুকছে পড়ে ভিড় হয়, অথচ আমাদের দেশের যখন অভিনেতারা করে এটা আবার মানুষের রুচিরও বিষয় আছে। কিন্তু সবগুলো খালি শিল্পকলার দিকের বিষয় না, মানুষেরও রুচিরও জায়গা আছে। তবে যেমন আমাকে সচিব মহোদয় আমাকে একটু আগে মনে করিয়ে দিলেন যে আমাদের এখানে মিরপুরে একটা জায়গা আমরা পেয়েছি, সেখানে কাজ শুরু হয়েছে। আমি এখনো দেখিনি, আমি জানিও না এটা, দিয়াবাড়িতে। আর একটা হচ্ছে উত্তরায়, যেটা এখনো হাতে পাইনি, কিন্তু আমরা ওখানে কাজের পরিকল্পনা আছে। এই দুটো জায়গা আছে। আর আমি তো বললাম দুটো মঞ্চ আছে, তো আমরা অবশ্যই উদ্যোগ নেব যে মঞ্চগুলো হোক। কিন্তু বিষয়টা কি জানেন, মানে আমি একজন নাট্যকর্মী হিসেবে, যদি একদম আমার নাট্যকর্মী হিসেবে অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি যখন ফ্রিল্যান্স করা শুরু করেছি একটা সময় আমার পকেটে 2 টাকা ছিল। 2 টাকা নিয়ে ঢাকা থেকে খুলনা গেছি এবং খুলনা বাস স্ট্যান্ড থেকে নামার পরে আমি জানতাম না যে আমাকে নিতে আসবে কিনা লোকে। যদি ওই দলের মানুষ যদি নিতে না আসে তাহলে আমি 2 টাকা নিয়ে কিন্তু খুলনা আমি স্টার্ট দিতাম, আমি কিন্তু ঢাকা ফেরারও উপায় নেই। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি এই জন্য যে আমি খুব কষ্ট করে থিয়েটার করেছি, আমাকে কেউ জায়গা করে দেয় নাই, আমি জায়গা করে নিয়েছি, লেখাপড়া করেছি, পরিশ্রম করেছি, জায়গা করে নিয়েছি। কেউ বলতে পারবে না যে জামিল আহমেদকেও তুলে দিয়েছে জায়গাটা। তো এই জন্য আমার মেরুদণ্ড সোজা রেখে কথা বলি। তো আমি বিনিময়ে আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনাদের নাটকের মানটাকে উন্নত করতে হবে, খালি চেন না, এখন দেওয়ার কথা বলেন। আমি চাই শিল্পকলা আমাকে দেবে, বিনিময়ে আমি শিল্পকলা কেটে দেবো, এইভাবে কথা চিন্তা করেন। আপনি নিশ্চিত করেন যে আপনি করবেন উন্নত মানের, মানে ভালো অভিনয়। যে এই ভালো অভিনয় বলছি, এই অভিনয় যে অভিনয় দেখতে মানুষ চোখ ফেরাতে পারবে না, আপনার কাজটা দেখবে মন দিয়ে, ওইটা করেন। আমি আপ্রাণ চেষ্টা করবো টাকার যেন জোগাড়টা আপনার পাওয়া যায়। এই রকম একটা লেনদেন আদান প্রদান না হলে তো হবে না, জায়গাগুলো তৈরি হবে না। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, না আর কেউ আছেন? আপনি একবার জিজ্ঞেস করেছেন। আর অন্যদিকে আমি বুঝতে পারছি আপনাদের খুব ইচ্ছা, খুব একটা আপনার ভিউ বাড়ানোর একটা, না? কিন্তু আপনি আমাকে একটা কথা বলেন, আপনি কি করে মান নির্ধারণ করবেন?
একটা একেবারে যুক্তিসঙ্গত, যেটা সবাই মানবে, হ্যাঁ এইটা এইটা ভালো দল, এইটা খারাপ দল, এর বেশি টাকা পাওয়া উচিত, এর কম টাকা পাওয়া উচিত। এটা তো আপনি একটা জেলার জন্য জানেন। ঢাকায় বসে মেনসি বা আমি বা আমাদের এখানে কেমন করে জানবো যে ওখানে কাজ করছে বা করছে না? তো একটা প্রক্রিয়া কি হবে? তার মানে জেলা শিল্পকলা একাডেমি থেকে যদি ফরওয়ার্ড করে ঢাকায়, আমরা তখন এটা বিবেচনা করবো। এখন জেলা শিল্প একাডেমি ওখান থেকে যদি ইনফ্লুয়েন্স করে ফেলে, তখন কি করবেন আপনি? তো এই জায়গাগুলো আমাদের সবার দায়িত্ব আছে। আমরা চেষ্টা করব এটাকেও একটা করতে। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যাতে করে অনুদানগুলো সঠিক জায়গায় সঠিক হাতে পড়ে, এটা আমরা চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করব। এখন কি আপনি দেখেন, আমি ঘুরতে পারি, আমি 62টা জেলায় 64টা জেলায় যদি ঘুরি, আমার কয়দিন লাগবে? এবং যদি ঘুরে পরে আমি যদি একটা লিস্টি তৈরি করি, সেই লিস্টিটার ভেতরে তো ভেজাল থাকতে পারে। আপনি বলতে পারেন এটা আপনার ভালো লাগার দল। তো আমরা কি করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে করতে পারবো? একটা বয়জনটি আপনি একটা প্রপোজাল দেন আমাদেরকে, বলেন না যে এইভাবে নির্ধারণ করা উচিত। অবশ্যই ভাববো, আমরা ভাবনা শুরু করে দিয়েছি। দেখেন, কথাটা হচ্ছে বিকল্পটা কি, জেলায় কিভাবে নিয়ন্ত্রণ করবে। যে আমরা ইন্ডিপেন্ডেন্স, আমরা একেবারে স্বায়ত্তশাসিত জেলা চাই, আমরা চাই না এখানে নিয়ন্ত্রণ করতে, ওইখানটা থেকে নিয়ন্ত্রণ হবে। তো একটা কথা বলেছি একটু আগে, এবং আমি এসেও জেনেছি যে প্রত্যেকটা জেলা যে এখন আছেন কালচারাল অফিসারের সাথে যুক্ত হবেন একজন স্টেজ ম্যানেজার এবং একজন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট আর একজন কম্পিউটার অপারেটর। তো এই তিনজনও যদি যুক্ত হয় 64টা জেলায়, সেটার জন্য আবার বেতন বৃদ্ধির জন্য আবার 10টা মন্ত্রণালয় ঘুরে যখন আসে, এবং শিল্পকলা এবং সংস্কৃতি আমাদের দেশে গুরুত্বপূর্ণ না, এটা আমরা কেউ গুরুত্ব দেই না, এবং সেইভাবে ঝুলতে থাকে এবং করতে থাকে না। আমরা করেছি, এটার ব্যাপারে কাজ চলছে। সচিব মহোদয় বলেন, আপনি বলেন ওদের উত্তরটা এখন কি আছে, কোথায় আছি আমরা। আমাদের জেলার একটু যোগ করবো, সেটা হচ্ছে আপনাদের যত রকম প্রশ্ন থাকে আমাদের পাবলিক রিলেশনস অফিসার আছেন, তাকে করবেন, এবং উনি দরকার হয় সেক্রেটারির সাথে কথা বলবেন, এবং যদি দরকার হয় আমার সাথে কথা বলে অবশ্যই কথা বলবেন। কিন্তু পলিসি ম্যাটার্স অনেকগুলো আছে, নিয়মে কি আছে, এগুলো সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন সেক্রেটারি। তো এর জন্য আমার চাইতে সেক্রেটারি হচ্ছে সঠিক লোক। কিন্তু ভবিষ্যতে আমাদের পরিকল্পনা কি, সেগুলো আমরা এখন কনফারেন্স করতে পারি, এক মাস সময় দেন, আবার পরবর্তী কি সিদ্ধান্ত নেব সেগুলো আমরা জানাবো। মাত্র এসছি, আজকে আবার দ্বিতীয় দিন, ঠিক আছে? আপনারা অবশ্যই আমাকে দায়বদ্ধ রাখবেন। আমি জনগণের কাছে, এই টাকাটা যেটা এসছে সেটা জনগণের কাছে দায়বদ্ধ। আমি চাই শিল্পকলা একটা জনবান্ধব শিল্পকলা একাডেমি হোক, জনবান্ধব, জামিল আহমেদ বান্ধব না, কিংবা কোনো প্রধানমন্ত্রী বান্ধব না, কিংবা কোনো একটা নীতি বান্ধব না। হাজার মালভূমির কথা বলেছি, কিন্তু আমরা ওই রকম একটা শিল্পকলা একাডেমি চাই। তো সেই শিল্পকলা একাডেমির জন্য আমরা কাজ করব। তো শিল্পকলা একাডেমি সম্পর্কে প্রশ্ন শেষ? ওকে, এখন আপনাদের কাছে যেটা ভিউ বাড়বে সেটা হচ্ছে হ্যাঁ, ভিউ নিউজ আপনারা চান, এখন ভিউ নিউজ এখানটা। আচ্ছা, আমি প্রথম কথাটা হচ্ছে, আমি জানি না, আমি একটু জোর গলায় বলতে চাই, আমি লেখাপড়া করি, আমি সিরিয়াসলি লেখাপড়া করি। আর লেখাপড়া করি মানে আমি জন্ম হয়েছি মুসলমান পরিবারে, আমাকে ছোটবেলা থেকে সালাম দিতে শিখিয়েছে। একটু কথা শোনেন এখন প্লিজ, একটু কথা শোনেন, আর নাইলে আমি চুপ করে আপনারা কথা শেষ করে না। ভিউজের কথা বলছি এখন, এই যে দেখেন, আমার একটু কথা শোনেন। ছোটবেলা থেকে আমি শিখেছি সালাম দেয়া। আমি সালাম দিয়েছি বাবাকে, আব্বা আবাকে সালাম দিতে শিখিয়েছেন, আমি সবসময় সালাম দিয়েছি। কিন্তু তার মানে এই না আমি কখনো নমস্কার দিতে পারবো না। আমি যখন একজন হিন্দু ভদ্রলোককে দেখেছি, উনি বোঝেন নমস্কার, আমি নমস্কার বলেছি। এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলাম 89 সালে, তখন আমাকে কিন্তু মানুষ, হিন্দু ছাত্র নমস্কার করেছে, খ্রিস্টান ছাত্র গুড মর্নিং গুড আফটারনুন বলেছে, মুসলমান ছাত্র সালাম দিয়েছে, আমি প্রত্যেকটা উত্তর দিয়েছি। এর জন্য আমার ইমান খর্ব হয় নাই। আমার ইমান আমার কাছে, মূর্তি দেখলে আমার ইমান খর্ব হয় না, বরং আমি সচেতন হই কেন আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ এই মূর্তির চাইতে। আমি বলি বাহ, আল্লাহর ধারণা সূরা আন-নূর বলছে আল্লাহ আলোর কথা বলছে। এই আলো বিমূর্ত চিন্তাগুলো, আলো, সেখানে মূর্তি, তা মূর্তি মানে কিন্তু সেখানেও মূর্তিটাই হচ্ছে দেবতা না, মূর্তি এটা আকৃতি, যেন আমার মনোযোগটা থাকে। ঠিক বলছি কিনা? আমি যেন নিবদ্ধ করতে পারি আমার মনোযোগ একটা জায়গায়, কিন্তু সেখানে বিমূর্ত চিন্তা আছে। তো এই চিন্তাগুলো শানিত হয়। আমি বলি আল্লাহ, ও বলে দুর্গা, তাহলে কেন পার্থক্য? আমি যখন ছোটবেলা থেকে বড় হয়েছে, আমার মনে প্রশ্ন জেগেছে, আমি প্রশ্নের জন্য উত্তর খোঁজার জন্য আমি যখন ন্যাশনাল স্কুলের ড্রামায় গেছে, জিজ্ঞেস করেছে আমাকে, আমার বন্ধুরা জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমরা যখন নামাজ পড়ো, তো নামাজের সামনে তো মূর্তি থাকে না, কি করে মনোযোগ রাখো? কথাটা ঠিক। আপনি নিরাকার মূর্তি, নিরাকার আল্লাহ নাই, আপনাকে মনোযোগ রাখতে হবে। আর ইসলাম শব্দটার অর্থ কি? সালাম মানে শান্তি, ইসলাম মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। আত্মসমর্পণ করছি কার কাছে?
মালিকের কাছে, আল্লাহর কাছে। ওই আত্মসমর্পণ আমি একদম মনে আরেকজনের কাছে, মালিকের কাছে আত্মসমর্পণ করে নিজেকে সম্পূর্ণভাবে মাথা নত করছি একজনের সামনে, সেটা হচ্ছে মালিক, নিরাকার মালিক। এই চিন্তাটা একটা বিশেষ চিন্তা, এটা একটা আলাদা ধরনের। এই ফিলসফি আমাকে শেখায় যে সম্পূর্ণ মনোযোগ আনতে। আপনি কি আমার কথা শুনছেন? মনোযোগ আনতে শিখিয়েছে। তো এই জায়গা থেকে আমি যখন পরে 1917 সালে একটা নাটক করলাম রিজওয়ান, শুরুতে ছিল সালাম, এই যে অভিনেতা আছে এখানে, শুরুতে অভিনেতা বলে আসসালামু আলাইকুম। আপনারা জানেন তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি নাকি জামাত। এটা একটু লিখবেন প্লিজ আপনারা, এটা লিখতে ভুলেন না যারা ভিউজের জন্য কাজ করছেন। তখন আমাকে জামাতি বলেছে। ওই নাটকটা ছিল কাশ্মীরকে নিয়ে, কাশ্মীরে আক্রান্তদেরকে নিয়ে, এবং ওইখানটা আমরা পাহাড়ের কথা বলেছিলাম, বেশি বলার জায়গা ছিল না। তখন আবার কেউ কেউ আমাকে বলেছে, ও তুমি তো ভারতের বিরুদ্ধে কথা বলছো খুব কৌশলে। এটা চালাকি করে একটু মিষ্টি করে হেসে দিয়েছে। বলেন, আমি যখন এর আগে যখন আমি এরপরে যখন আমি এই করলাম জীবন ও রাজনৈতিক বাস্তবতা করলাম, তখন আবার আমি হয়ে গেলাম কিছু মহলে, এবং তারা বিদগ্ধ নাট্যজন। আপনারা এই ইতিহাস দেখেন না, ওর ভিডিওগুলো এখনো আছে অনলাইন। সেখানে আমাকে বলা হয়েছে আমি নাকি ইতিহাস বিকৃত করেছি ইতিহাস। কেন? কারণ আমি প্রশ্ন করেছি কারা রাজাকার, কারা হারিয়ে গেছে এবং কারা কিভাবে পুনর্বাসিত হয়েছে। ওই পুনর্বাসিত যখন হয়েছে তখন যারা যুদ্ধ করেছে আওয়ামী লীগ, তখন তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে কেন দিয়েছে? তখন আমি হয়ে গেছি রাজাকার, কিংবা আমি হয়ে গেছি ওইখানে ইতিহাস বিকৃত করে। এই ইতিহাস বিকৃত করেছে কখন? আমি কখনো জামাতের এজেন্ট হয়ে গেছি, পাকিস্তানের এজেন্ট হয়ে গেছে, ভারতের দালাল হয়ে গেছে। আমি তো নানা সময় আমার ভোল পাল্টাতে থাকি। এখন আপনারা এটাও জানেন না যে এটা আমি তার আগে এখানে 91-92 সালে আমি আরেকটা নাটক করেছিলাম, বিষাদ সিন্ধু কারবালাকে নিয়ে। মীর মোশাররফ হোসেনের উপন্যাসের 2-3টা খণ্ড ছিল, 2টা খণ্ড আমরা করেছি এখানে। সেই মীর মোশাররফ যখন হয়েছে, মীর মোশাররফ হোসেনের নাটক যখন করেছে, তখন আমাকে অনেকে বলেছে, মার্কসিস্টরা বলেছে ও জামিল হয়ে গেছে ইসলামপন্থী, মার্কসিস্টরা বলেছে। এবং ওই দলেরই কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছে জামিল হঠাৎ ইসলামী বিষয় কেন নিয়ে আসে। আবার অন্যদিকে কেউ আমাকে বলেছে যারা ইসলামপন্থী, ও এখানে আল্লাহর কথা বলা হয়েছে। আর আল্লাহর কথা কিভাবে বলা হয়েছে? আল্লাহর কথা বলা হয়েছে বর্ণনা করে। সেই জিনিসটা তাদের কাছে আবার ওখানে ওই নাটকে ছিল, সেটা নিয়ে তাদেরও খুব চিন্তা লেগেছে। তো এইরকম আমি প্রশ্ন উত্থাপন করেছি, নানা সময়ে প্রশ্ন উত্থাপন করেছি, এবং এই বিষয়ে এই উত্তরটা খোঁজার জন্য আমার একটা বই আছে, প্রেইজ অফ নিরঞ্জন, ইসলাম থিয়েটার এট বাংলাদেশ। এখানে ইসলাম কি বলে থিয়েটার কিংবা যে কোনো আর্ট ফর্ম সম্পর্কে, সেটা প্রথম চ্যাপ্টার। এটা একটু পড়ে দেখতে পারেন, মানে অনেক কথা আছে এখানে পড়ে দেখবেন। কোরআনের কোট আছে, হাদিসের কোট আছে। আমি কোরআন পড়েছি। আরে বাবা কেন পড়বো না? কোরআন কি নিষিদ্ধ আমার জন্য? বলেন হ্যাঁ কি না বলেন। আমি কোরআন পড়তে পারবো না? অবশ্যই সবার জন্য। আমি আরবি জানি না, আমি ইংরেজিতে পড়েছি, বাংলায় পড়েছি। এখন আপনি যদি কথায় কথা বাড়ে, আপনি যদি মনে করেন 13,000 বছর পুরনো কোরআনের বাণী, ওই ভাষা আপনি বোঝেন আজকে দাঁড়িয়ে, আরবি ভাষা জানলেও আমার একটু সন্দেহ হয়। কারণ আমি বাংলাদেশে 1000 বছর আগে, এটা বিতর্কিত কথা হয়ে যাবে হয়তো, 1000 বছর আগে যে আমাদের বাংলা ভাষায় যে গীত, আমার বাংলা ভাষার যে চর্যা গীত আছে, সেই চর্যা গীতের ভাষাটাই আমি তো বুঝি না। 1000 বছর পুরনো বাংলা আমাদের দেশে। এখন আপনাকে 1300 বছর আগেকার ভাষা বুঝবেন, তার জন্য আলেম নিশ্চয়ই আছেন, তারা নিশ্চয়ই বোঝেন, আপনারা বোঝেন আপনার মতন, আমি বুঝি আমার মতন। এখন একটা কথা হচ্ছে কি, পাকিস্তানি আমি একটা নাটক করতে গেছিলাম, সেটা হচ্ছে গিয়া 1000 আর 1 রাতে। ওই নাটকটা যখন করতে গেছে আমি হয়ে গেছে পাকিস্তানি এজেন্ট এবং ইসলামের এজেন্ট। ইসলামী আমি বোধহয় এখানে ইসলামী কিছু করে আমাকে ওই তোমাকে কিন্তু আমেরিকার ভিসা দেবে না, কারণ তোমাকে বলবে তুমি হচ্ছে গিয়ে কোনো ইসলামিস্ট এজেন্ট। এখন এত জায়গা ওইখানে ওই নাটকটা যখন করেছে পাকিস্তানে, অনেকগুলো গল্পের ভিতরে একটা গল্পের ভেতরে যে ঘটনাটা ছিল, এক যুবক কি যুবতী একটা বিপদে পড়ে গেছে, সমস্যায় পড়ে গেছে, সমস্যার উত্তরটা খুঁজছে, গল্পের ভেতরে আছে। উত্তর খুঁজে এক বুজুর্গ মানুষের কাছে, বয়স্ক মানুষের কাছে উত্তরটা চেয়েছে। ওই বয়স্ক মানুষ তাকে বলেছে, বাবা দেখো, আমি যতটুকু কোরআন পড়েছি, আমি যতটুকু হাদিস পড়েছি, আমি যত আইন পড়েছি, তার ভেতর থেকে আমি মনে করি সে একটা ব্যাখ্যা দিয়ে বলেছে এটা আমি মনে করি, বাট মালিক নোজ বেস্ট, মালিক সব ভালো জানেন আমার চাইতে। আপনি এই কথাটা বাংলাদেশে কোথাও শুনেছেন? কেউ বলেন আপনারা?
আমি মনে করি এইটা পড়েছি আমি কোরআনে, কিন্তু আমি তো ক্ষুদ্র মানব, এটা হচ্ছে আইন, এটা হচ্ছে কোরআন, কোরআন আল্লাহর বাণী, এই আল্লাহর বাণী আল্লাহ সবচেয়ে ভালো জানে। এই কথাটা কেউ বলেছেন আপনারা? কিন্তু এই কথাটা কোথায় পেলাম আমি? এটা আমার কোট না, আমার সৃষ্টি না, এটা আরব্য রজনীর একটা গল্পে এক বুজুর্গ এই কথাটা বলছেন, কোরআন একটা আইনের বিষয় ব্যাখ্যা করে বলছেন, দেখো বাবা তুমি যে প্রশ্নটা করেছো, এই প্রশ্নে আমি যতটুকু ইসলামে পড়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি এইটা বুঝি, আমার মনে হয় এইটা, কিন্তু ইংরেজিতে লেখা আছে বাট আল্লাহ নোজ বেস্ট। তো এইটা একটু মনে রেখেন, আমার মনে কি আছে সেটা আল্লাহ নোজ বেস্ট। আপনি যদি মুসলমান হন, হিন্দু হন, যাই হন, এটা মনে রাখবেন যে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, যারা বিশ্বাস করে। নাকি ভুল বলছে? আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, অতীত ভবিষ্যৎ বর্তমান যা আছেন উনি সব জানেন, আপনি জানেন না। আপনি কি করে জানেন আমার মনে মাথায় কি উদ্দেশ্য আছে? মালিক জানেন। আপনি আপনার কথাটা বলেন জামিল আসলে ধর্মের কথা বলে, বিধর্মের কথা বলে, মালিক নোজ বেস্ট, আল্লাহ আমার চাইতে ভালো জানেন, এটা একটু বলেন না, এটা শুনি না আপনার মুখ থেকে। এই যে এটা এখানে হাজার রজনীতে এক গল্পটা বললাম যেটা আমার মনে গেঁথে আছে, অথচ এই কথাগুলো বলা আপনাদের মনে না, আপনার ভিউ বাড়ানোর চাইতে আপনারা যদি একবার বলেন লোকটা কি বলেছিল, একটু ভিডিওটা দেখেন আরেকবার, ভিডিওতে কি বলেছে। আমি একটা প্রশ্ন উত্থাপন করেছি, প্রশ্ন আমি বলেছি ওই হাজার মালভূমির কথা, বাংলাদেশে থিয়েটার কেমন হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল, আমাকে জিজ্ঞেস করেছে, আমি বলেছি বাংলাদেশে থিয়েটার আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে সবার মত প্রকাশের অধিকার থাকবে। একজন যদি কেউ এখানে হুজুর, যদি কেউ আমাদের এখানে ওয়াজ মাহফিল করতে চান, ওয়াজ মাহফিলে কথা বলতে পারবেন, এবং যদি কেউ এখানে অন্য কোনো হিন্দু ধর্মাবলম্বী কোনো ধর্মসভা করতে চান কিংবা কোনো কীর্তন করতে চান করতে পারবেন, নানা ধরনের করতে চান। আমরা প্রশ্ন উত্থাপন করতে চাই, আমরা সংলাপের কথা বলি। এখন সংলাপের কথা বলতে গিয়ে কাল রাতে আমার মনে হলো হঠাৎ, সংলাপ কি এই কথাটা কিন্তু আপনারা বলছেন না। আমি এই প্রসঙ্গে ফেরত আসবো, কোথায় জেনেছিলাম আমি? আচ্ছা, এনিওয়ে, সংলাপ কি সেইখানটা প্রশ্নটা আসছে, এবং সেই জায়গা থেকে আমি আরেকটা কথা বলবো, সেখানে আমরা আরেকটা লেখা আছে ওয়াজ মাহফিল সম্পর্কে। আমি পড়াশোনা করে কথা বলি, তো আমার সাথে এই বইটা পড়বেন, এই পত্রিকাটা দেখবেন, এখানে কিছু কথা আছে। এইখানটা এক সময় যখন আপনারা কেউ কথা বলতে সাহস করতেন না, তখন এই যে দেলবার হোসেন সাইদি সাহেবের ছবি, আমি খালি নামটা উল্লেখ করিনি তখন, কিন্তু এই ছবি দিয়ে দিয়েছি, ছবি দিয়ে ওনার একটা ওয়াজে কি বলেছে সেটা নিয়ে আলোচনা আছে। আমি ওয়াজ নিয়ে আলোচনা করেছি, কেন করবো না? এটা আমাদের সংস্কৃতি, এটা আক্রমণ করার জন্য না, পরিষ্কার এটা বোঝার জন্য। তো এইখানে যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা কালকে সংলাপের কথা বলছিলাম, এই সংলাপ নিয়ে অনেক কথা হয়েছে। কারণ সংলাপ নিয়ে কথা হয়, বিষয়টা হচ্ছে আমি প্রথম সংলাপটা শুনি পাবলিকলি আমাদের যে রাজনৈতিক স্পিয়ার, সেখানে প্রথমবার যখন আওয়ামী লীগ নির্বাচন, ওই যে বিএনপি যখন পতন হলো দ্বিতীয়বার 96-97 সালে, ওইখানে পতনের পরে আওয়ামী লীগ অনেক সভা করেছিল, আপনি টেলিভিশনে একটা সভা করেছিল, সভা করে এখানে শেখ হাসিনা ওই সময় কিন্তু স্বৈরতন্ত্রী স্বভাব ছিল না, তার অনেক খোলা জায়গা ছিল, নতুন, তখনও কিন্তু ক্ষমতায় আসেনি সে ওই জায়গায় কথা বলেছিল, এবং শেখ হাসিনা সম্পর্কে আমার কি মতামত মনে করিয়ে দিন বলবো। এখন উনি সেখানে বলেছিলেন সংলাপের কথা, ওই অনুষ্ঠানে সংলাপের কথা বলতে গিয়ে উনি বলছিলেন সবার সাথে সংলাপ চাই। তো তখন থেকেই রাজনৈতিক মহলে সংলাপ একটা কথা চালু হয়ে গেছে। সংলাপ মানে কি? সবার সাথে সবার আলোচনা, মত বিনিময়। সংলাপ বলতে কি বুঝি আমি একটু বলি আপনাকে। আমি সংলাপ শব্দটা ব্যবহার করি পাওলো ফ্রেইরে থেকে নিয়ে। আপনারা যদি কেউ পেডাগজি অফ দ্য অপ্রেসড বইটা পড়ে থাকেন বা একটু দেখবেন, পাওলো ফ্রেইরে কি বলছে এখানে। In order to understand the meaning of dialogical practice, we have to put aside the simplistic understanding of dialogue as a mere technique. Dialogue কোনো কৌশল না, এটাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে। Dialogue does not even represent somewhat a false path that I attempt to elaborate and realize in the sense of evolving ingenuity of the other. On the contrary, dialogue characterizes an epistemic relationship. ডায়ালগ, সংলাপ হচ্ছে একটা জ্ঞান ভিত্তিক, জ্ঞান চর্চার ভিত্তিক সম্পর্ক, epistemic relationship. Thus, in this sense, dialogue is a way of knowing and should never be viewed as a mere tactic. ডায়ালগ একটা কৌশল না, জানার জ্ঞানতাত্ত্বিক ভিত্তি। আর কেন বলেছে ডায়ালগ? শেখ হাসিনা অবশ্যই, এটা লিখবেন ভিউ বাড়াবার জন্য, শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই বাংলাদেশে আসবে, শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই যেন তার বিচার হবে। কিন্তু একটা কথা বলেন, বিচার যদি হয় তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেবেন?
নাকি দেবেন না? কথা বলেন, এখন আপনারাও বলেন। এই এখন কথা নাই, বিচার আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকবে? এই যে কথা বলছে না, এখন কথা বলে না মানুষ, কি থাকতে হবে? রাইট, ওই বিচার আত্মপক্ষ, তার নাইলে বিচার হবে না, ঠিক? ওইখানে যদি আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকে, সে যদি আত্মপক্ষ সমর্থন আদালতে করতে পারে, বাইরে না কেন, আমাদের সামনে না কেন? আমরা তাকে তুলোধুনো করব, আমার ইচ্ছা সেইটা। তুলোধুনো করে জিজ্ঞেস করব, আপনার মাথায় কি বুদ্ধি হয়েছিল যে 16 তারিখে আপনি আপনার ছাত্র, আপনার জনতা লেলিয়ে দিয়েছিলেন ছাত্রদের উপরে? কি বুদ্ধিতে করেছিলেন? এই যুক্তি কি? জবাব প্লিজ বন্ধ রাখেন তো এখন একটু। আমারও তো ফোন আছে বাপ, আমি ফোনে কথা বলি। না না প্লিজ, আমার অনেক কাজ আছে এখানে, আমি দেখাতে পারি কতগুলো মেয়ের আমার ফোন কল এখানে আসছে। একটু শ্রদ্ধাশীল হন দুই পক্ষে। আমি ফোন ধরা মানে আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল হব না। কি কথা বলছিলেন আমি? হ্যাঁ, আমি শেখ হাসিনার কাছে জানতে চাইব আপনার কি বুদ্ধি ছিল যে আপনি 19 তারিখে, 20 তারিখ, আরে 4 তারিখে, 5 তারিখে আপনি এখানে সব সেনাপ্রধানকে ডেকে আপনি বলছেন এখনই সেনাবাহিনী চালা। বুদ্ধিটা কি ছিল আপনার? কি বুদ্ধিতে আপনি এখন আত্মপক্ষ সমর্থন করেন? আমাদেরকে বুঝান, কারণ এখন আপনার পাশে কোনো সৈনিকও নাই আর কোনো পুলিশ নেই। আপনি একা দাঁড়িয়ে আমাদের সামনে পরিষ্কার করে যুক্তি দিয়ে বোঝান কি বুদ্ধিতে আপনি গুলি করেছিলেন, এইটা আমি জানতে চাই। এইটা ডায়ালগ। আমি জ্ঞানতাত্ত্বিক, জানতে বোঝে। সে পাল্টা আমাকে প্রশ্ন করতে পারে আপনি কেন এখানে আত্মসমর্থন করেছেন। আমি বলবো আমি বলেছিলাম 4 তারিখে, আপনারা যদি আমার ওই ভিডিওটা কেউ কোনো সার্কুলেট করেন না, 4 তারিখে বটতলার সামনে অপরাজেয় বাংলায় কিন্তু আমি একটা কথা বলেছিলাম। সে কথাটা ছিল এই সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে দুই পক্ষের একটা চুক্তি, জনগণের সাথে রাষ্ট্রের বা সরকারের একটা চুক্তি। জনগণ ক্ষমতা দেয় সরকারকে এই ভিত্তিতে, এই চুক্তিতে, যে সরকার তাদের রক্ষা করবে। সরকার যদি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে জনগণের দাবি, অধিকার আছে সরকার উৎখাতের। আমি এই কথা বলেছিলাম। এই কাজী, এই অভ্যুত্থান এটা একেবারে আইনসঙ্গত, এটা একেবারে ন্যায্য। এই কথা বলেছিলাম আমি। ন্যায্য অধিকারে জনগণ এখানে বিপ্লব করতে পারে, এটা কোনো অন্যায্য অধিকার না। এই যুক্তিটা আমি তুলে ধরেছিলাম। এই কথাটা কেউ বলেন না। এখানে অনেক ধরনের কথা আসে, অনেক জায়গা। আপনারা খালি খণ্ডিত একটা অংশ শুনে নিয়ে দৌড় দেন, একটু পুরোটা শুনে দেখেন। আমি মনে রেখেন একটু এখানে যে আমি অনেক কাঠখড় পোড়া মানুষ। আর এখানে এটা বলেছিলাম আপনার অনেক জায়গায় অনেক 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 কিছু। এইখানে যেটা ছিল সেটা হচ্ছে এই যে ওয়াজ মাহফিলের উপর একটা আলোচনা। ওয়াজ মাহফিলের দুইটা বৈশিষ্ট্য আমি এখানে আলোচনা করছি, যারা পড়তে পারবেন। টিডিআরে বার হয়েছিল, এটা বার হয়েছিল, এটা কোন সালে? এটা ছিল এইখানটা 2006 সালে, 2006 সালের পত্রিকায় আমি দুইটা বৈশিষ্ট্য বলেছিলাম ওয়াজ মাহফিলের কিংবা ইসলামিক পন্থীতে। একদিকে ইসলামপন্থীরা তখন ওয়াজ মাহফিল এবং অন্যান্য জায়গায় নারীদের বিরুদ্ধে কিছু কথা বলেছে, নারী কিছু করা দরকার, নারীর স্বাধীনতা আমার কাছে মনে হচ্ছে খর্ব করেছে। অন্যদিকে ইসলামপন্থীরা একমাত্র সরব কণ্ঠস্বর ছিল তখন, যারা আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, বুশের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমি এখানে কোট করা আছে একজন, এখানে আমাদের একজন আলেম, যেখানে এই হাইকোর্টের সামনে যেখানে হয় জামাত হয়, ঈদের জামাতে বলেছিলেন থু ছিড়াই তোমার মুখে বুশ। আমি এটা সমর্থন করেছি, ভালো বলেছে, বাপটা বেটা। এইটাও আছে এখানে। দ্বান্দ্বিক অবস্থান দেখিয়েছি আমি এখানে। আপনি খালি একটা অংশ তুলে ধরবেন, অন্যটা কথা শুনবেন না, এটা কেমন করে কথা? ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমরা চাই সবার সাথে কথা বলতে। প্লিজ, শিল্পকলা একাডেমি সবার জায়গা। আমি যদি কোনোদিন আপনার কথা শুনতে না পারি, না চাই, বলবেন। আমি আর বলবো, মনে রাখবেন এইটা, আমি নামাজ পড়ি কিনা, আমি মুসলমান কিনা, সেটা প্রশ্ন করার অধিকার আপনার কারো নাই যদি আপনি মুসলমান না। ওটা কেবল মালিক জিজ্ঞেস করতে পারে আমাকে। হাসরের ময়দানে এই উত্তরটা দেবো আমি মালিককে, আপনাদের কাউকে না। কি বলি, ঠিক বলেছি? বাস, আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি না।